সুধী দর্শক, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতিবারের মতো এবারও কিছু প্রযুক্তিগত সমস্যা থাকার কারণে আমার আসতে লেট হয়েছে, সেজন্য দুঃখিত। সেটা আমার উপর নির্ভরশীল নয়, অ্যাজ অলওয়েজ। আজকে আপনাদের কাছে যেভাবে কথা দিয়েছিলাম সেভাবেই আমি আপনাদের কথা পূরণ করতে সক্ষম হয়েছি। আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় রাজনীতিবিদ, আমাদের সবার প্রিয় একজন মানুষ, রাজনীতিবিদের ঊর্ধ্বে গিয়ে যিনি অনেক কিছুই দেখিয়েছেন আপনাদেরকে, আমাদের জাতিকে। সেজন্য তিনি এখনো পর্যন্ত আমাদের সবার আলোচনার শীর্ষ ব্যক্তিত্ব হয়ে রয়েছেন। তিনি হলেন রাজনীতিবিদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব এহসানুল হক মিলন। আমি জনাব এহসানুল হক মিলন আপনার কাছে যেতে চাই। আপনি কেমন আছেন? কেমন কাটছে আজকের করোনাকালের জীবন? এই সংকটকালীন সময় আপনার জীবন কেমন কাটছে? এবং আজকের এই অনুষ্ঠানের সংযুক্ত হবেন কয়েকজন প্রশ্নকর্তা। তাদেরকে আমি একে একে করে পর্যায়ক্রমে আনবো, আপনারা অপেক্ষা করুন। আর যিনি আর অন্যরকম যারা প্রশ্ন করতে চান মন্তব্যে, তাদের প্রশ্নগুলি করে যান। মন্তব্য থেকে আমাদের ভলেন্টিয়াররা আপনাদের যেটা প্রশ্ন করার মতো যেসব প্রশ্ন সেগুলোকে তুলে আমার কাছে দেবে। ধন্যবাদ। জি, এহসানুল হক মিলন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়? জি। কি আপনি শহীদ জিয়ার ৩০শে মে আমাদের শাহাদাত দিবস উপলক্ষে কথা বলবেন? অ্যাজ ইউ উইশ। আমি আপনাকে আপনি যে কেমন কাটছে আপনার দিনকাল বর্তমানে, আপনি কিভাবে রাজনৈতিকভাবে কিভাবে কাটাচ্ছেন, ব্যক্তিগতভাবে কিভাবে কাটাচ্ছেন, আপনার কাছ থেকে অনেক কথা শোনার আছে। ডেফিনেটলি আপনি আপনার নেতা জিয়াউর রহমান কিছুদিন আগে তার শাহাদাত বার্ষিকী গেছে, সেই সময়টাকে আপনি কিভাবে কাটিয়েছেন এবং করোনাকালীন সময়টাতে কিভাবে কাটাচ্ছেন, এরপর আমরা অন্য বিষয়ে যাব। আজ রাতে আবার 11:30টাতে দুবাইতে আমি এই শাহাদাত বার্ষিকীর উপরে প্রোগ্রাম চিফ গেস্ট হিসেবে আপনার এই জুমে ওদের সাথে কথা বলবো। এনিওয়ে, করোনা সারা বিশ্বের জন্য একটি অভিশাপ। আমরা তার থেকে দূরে নই এবং যতই দিন যাচ্ছে ততই যেন এই করোনার থাবা আমাদেরকে গ্রাস করছে, জানি না কেন। সেই বিষয়ে আস্তে আস্তে কথা বলবো। তো আপনারা সকলে ভালো আছেন না? জি, আমরা ভালো আছি মিলন ভাই। আপনার সাথে স্মৃতি মন্থন করতে হয় একটু। আপনি কিন্তু আজ প্রায় ৮-১০ বছর হবে, রাইট মিলন ভাই? আপনি আমার প্রথম টক শোতে গিয়ে এসেছিলেন আপনার ঢাকাতে, আমার সেই অনলাইন টক শোতে এসেছিলেন। মনে হয় জেল থেকে বেরিয়ে গিয়েছিলাম আর কি। জেল থেকে বের হয়ে, হ্যাঁ, আপনি তো সবসময় জেলে যান, জেল থেকে বের হন। কোন সময় যে গেলেন, ওই সময়টা কোন মামলাতে ছিল সেটা বলা খুবই দুষ্কর। ৫ বছর মন্ত্রিত্ব করেছি, ৪ বছর জেল খেটেছি। এমন কোন আইটেম নেই দুর্নীতি ছাড়া, মসজিদের ঘড়ি চুরি ছাড়া আর ইপটিজিং ছাড়া। প্রত্যেকটা আইটেমে তারা মামলা দিয়েছে। এগুলি কি বাদ দিল? মানে এগুলি কি আপনি করতে পারেন না? বা আপনার জুতা চুরির মামলা তো আছে যতদূর জানি, বা সবকিছু আছে। স্কুলের পুকুরের মাটি চুরি হতে শুরু করে সবচেয়ে মানে দুঃখের বিষয় হলো প্রত্যেকটি মামলায় হয়েছে মন্ত্রিত্ব থাকাকালীন। নোকিয়া ফোন চুরি, সিকো ঘড়ি চুরি। ইপটিজিং মামলাটা না করার পেছনে কি কোনো ধরনের, যারা ইপটিজিং মামলাটা করবে তাদের কি কোনো ধরনের সাহস হয়নি? কারণ হলো আপনার মতো একজন সুদর্শন মানুষের সাথে আপনি কি টিজ করতে পারেন না? আপনি আপনার সাথে সেই বিষয়ে আমাদের বাংলাদেশ প্রতিদিন নাইম নিজাম টক শোতে বলে, আমরা ৩৫ জনে মিলে, আমি মন্ত্রী থাকা অবস্থায় ৭০ বছর বয়সী একজন হিন্দু বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলি। এই মামলাও আমার নামে আছে মন্ত্রী থাকাকালীন। তো সেটাও আমার নাম আছে। আর ইপটিজিং এর মামলা করতে পারিনি কারণ আমাদের সময় তো ইপটিজিং শব্দটি প্রচলিত ছিল না। এটা তো এই বর্তমান গভর্নমেন্টের সময় এসে এই ইপটিজিং এর প্রচলিত হয়েছে, সেই জন্য ইপটিজিং এর মামলা হয়নি আর কি। আচ্ছা, আর সব আইটেমই হলো। তা আপনি এখন কতটা মামলার আসামি হয়ে আছেন বর্তমানে, বা সবগুলো মামলা? এখন আপাতত আমার নামে ৩৩টি মামলা চলছে। আবার ওই চাঁদাবাজি করেছি মন্ত্রী থাকতে, আর যারা কচুয়ায় মানে ইয়াবাখোর, যারা কোনো বাড়িঘর নেই, এই ধরনের কতগুলি মামলা তারা সাজিয়ে দিয়েছে আমাকে কারাগারে রাখার জন্য। অর্থাৎ একটি মামলা আমি বেল পেলে আরেকটি মামলা দিয়ে আমাকে আটকে রাখবে। এই সরকারি বিচার ব্যবস্থা একটি মানুষকে প্রহসন করার যতটা কারিগরি প্রক্রিয়া এর মধ্যে রয়েছে, প্রত্যেকটা গিনিপিক হিসাবে আমার উপর প্রথম অ্যাপ্লাই হয়েছে, পরবর্তীকালে ম্যাডামের উপর অ্যাপ্লাই হচ্ছে। একটি মামলা হলো আমি হাইকোর্ট থেকে বেল নিলাম, তারপরে আমার বেলটা গেল কুমিল্লা কারাগারে, সাথে সাথে আরেকটি নতুন মামলা করলো।
এইভাবে করতো। তো এখন আমার ৩৩টি মামলা আছে। তার মধ্যে আবার এই ধরনের ন্যাক্কারজনক মামলা রিভিউ পিটিশন দিয়েছে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট গতকালকে আমার মামলার শুনানি ছিল। ইচ্ছে করে গতকালকে ডেট দিয়েছে যেন করোনার মধ্যে আমি যেতে বাধ্য হই। আমি বললাম ওয়ারেন্ট ইস্যু হোক। কিন্তু এটা জেলেই তো মনে পাঠিয়ে হয় দেন। করোনা তো মনে হয় আদালতের কার্যক্রম সবকিছু তো মনে হয় ইয়েতে করা হচ্ছে না, অনলাইনে না, না। কালকে আমার হাজিরা ছিল। আদালতে আ বিচারক হাজির হন এবং যাকে দিস ইস অলসো ওয়ান কাইন্ড অফ উইপেন্স। পানিশমেন্ট দমন দিতে নীতির পারে। হ্যাঁ, দমন নীতির একটা প্রক্রিয়া। আমার নামে মামলা দিয়েছে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে। জি। এবং আমি যখন সরকারে ছিলাম সেই সমস্ত ছোটখাটো মামলাগুলো দিয়েছে। এগুলি দিয়ে এমন কোন মামলা নেই ন্যূনতম পক্ষে ১০০ বার আমি হাজিরা দেইনি হুম। এবং টোটাল আমি নিয়ারলি মোর দ্যান আপনার 4 ইয়ার্স ভ্যানিটি ব্যাগ চুরি করেছেন আপনি এটা তো হ্যাঁ, ভ্যানিটি ব্যাগ আমি এবং আমার স্ত্রী, আমার প্রতিপক্ষ ডক্টর মহিউদ্দিন খানের স্ত্রীর ভ্যানিটি ব্যাগ চুরি করেছি আমরা মন্ত্রী থাকা অবস্থায়। বাহ! তাই এটাও তো একটা রেকর্ড। আপনি তো হ্যাঁ, এবং রেকর্ড এবং তার সাক্ষী নাকি তখন ছিলেন স্পিকার, আজকের মহামান্য রাষ্ট্রপতি নাকি ওই মামলার সাক্ষী। তো রাষ্ট্রপতি আপনি কি তো আসলে সাক্ষী দিতে চুরি বলবে। করেছেন কিনা? মানে হতেও তো পারে আপনি আপনি হয়তো জানেন না বা ইয়ে মাল হ্যাঁ, কারণ একটি মন্ত্রী যখন থাকে তখন সে কখন কোথায় যাচ্ছে এভরিথিং ইজ রেকর্ডেড। সেদিন আমি ঢাকায় হ্যারি কে থমাসের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটা মিটিং এ উপস্থিত ছিলাম এবং দৈনিক ইনকিলাবে সেই মিটিং এর প্রসঙ্গ উঠেছে, ছাপা হয়েছে। কিন্তু একই সময় আমার নামে মামলা দিয়েছে। দুঃখের বিষয় হলো বাংলাদেশে বার্ডেন অফ প্রুফ লাইজ অন দ্য ডিপেন্ডেন্টস অর্থাৎ আসামির উপরে প্রমাণ করতে আমি সেখানে ছিলাম না। তাহলে গভর্নমেন্টের ডকুমেন্টস আমি পাচ্ছি না। আমি যখন মন্ত্রী হিসেবে কচুয়ায় যাই, সেই সময়টিতে আমাকে তো নিশ্চয়ই এসবি কে ইনফর্ম করতে আমার সাথে সিকিউরিটি থাকে। প্রত্যেকটা এলাকার পুলিশ থাকে। তো তারা মামলাগুলো ওইভাবেই করেছে যে আমার তো প্রমাণ করার কোনো ক্ষমতা নেই। কারণ ডকুমেন্টস তো তাদের হাতে। একটি মামলা করেছে আপনার ডিস্ট্রিক্টে কুমিল্লায়। বগুড়া থানার কৃষ্ণপুর গ্রামে আমি গিয়েছি মন্ত্রী থাকা অবস্থায়। গিয়ে এক বাড়িতে বলে আসছি যে আমাকে ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। ১৫ দিনের সময় বেঁধে দিয়ে আসছি। ১৫ দিন পরে আবার গিয়েছি, আপনি চাঁদা নিজেই দেয়নি। গিয়েছেন। আপনি অর্ডার আমি নিজে নিজে সরাসরি গিয়েছেন। নিজে ফিজিক্যালি গিয়েছি। ওয়াও! মামলাগুলি ধরুন দেখেন না। তারপরে ২য় বার ১৫ দিন পরে গেলাম। তাকে মারধর করলাম, দিল না। আবার ১৫ দিনের ডেট দিয়ে আসলাম। ৩য় বার আবার ১৫ দিন পরে আমি গেলাম। গিয়ে তার বাড়ির গরু ওখানে ওর বাড়ির সামনে ব্রাক স্কুলে জবাই করে খেলাম। সকাল ৬ টায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত ছিলাম এবং তার বাড়ির মালামাল সব আমি ট্রাকে উঠিয়ে নিয়ে এসেছি। প্রশ্ন হলো আমি যেকোনো ডিস্ট্রিক্টে যাই, স্পেশালি বাইরের ডিস্ট্রিক্ট গুলিতে আমার সাথে এসপি, ডিসি থাকবেই। আর আমার ডিস্ট্রিক্টে আমি সবসময় যাই সেজন্য এসপিডিসি কে বলেছি আপনার সবসময় আসার দরকার নেই। তবে আমি যেখানে যাব সেখানে সিকিউরিটি থাকবে। আমার সাথে পুলিশ প্যাট্রোল থাকবে। তাহলে এই প্যাট্রোল গুলো ছিল কিনা আদালত পুলিশকে ডাকলেই পারে। আদালত পুলিশকে ডাকবে না, এসবি কে ডাকবে না, কোনো রিপোর্ট নিবে না। আমাকে প্রমাণ করতে হবে। যেমন একটি মামলা আমি নিষ্পত্তি পেয়েছি। চাঁদপুর চাঁদপুর সার্কিট হাউসে ভিআইপি রুমে বসে আমি চাঁদপুরের এক মদদীকে ডেকে তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা নিয়েছি। তো সেই সময় আমরা ওই সার্কিট হাউসে বালাম বয়ে গিয়ে দেখলাম যে সেই দিন এক জাজ আপনি সার্কিট আপনি হাউসে ছিলেন। আপনি আপনার তো গল্পের শেষ নেই। এত চুরি, এত ডাকাতি করেছেন। তারপর আপনি ব্যাপকভাবে জনপ্রিয় কেন বাংলাদেশে? এমপি ইলেকশনও করেননি। কেন করেননি সেটাও জানবো। তারপরও কেন আপনাকে যেমন আমি আজকের এই অনুষ্ঠান যখন ঘোষণা দিয়েছি, তখন থেকে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, জানতে চাচ্ছেন আপনি কখন আসবেন এবং আপনি অবাক হয়ে যাবেন যে মন্তব্যগুলি এসছে আপনাকে পছন্দ করার যে মতো। আমি আপনাকে ফ্লার্ট করছি না যেহেতু আমরা এখন আপনার সামনে আছি আমি ওই কারণে বলছি না। আমি অবাক হয়ে গেছি যে আপনি সেই কত বছর আগে মন্ত্রী ছিলেন, কবে ছেড়েছেন সেই মন্ত্রিত্ব, এরপর আপনি বিএনপিতে ব্যাপকভাবে আপনার উপস্থিতি দেখা গেছে। ইদানিংকালে আপনি কেন একটু দূরে আছেন বা আপনাকে দূরে রাখা হয়েছে, কেন আপনি নির্বাচনে যাননি, কেন এইসব আভ্যন্তরীণ ব্যাপার যদি আপনার মনে হয় আপনি আমাদেরকে শেয়ার করবেন। কিন্তু এই রাজনীতির বাহিরে গিয়েও আপনার প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা আছে। আপনি চুরি করেছেন, চোর ডাকাত সবকিছুর পরও কেন এটা আপনার কাছে কি মনে হয়? আপনার মূল্যায়নটা যদি একটু বলেন মানুষের ভালোবাসার যে অনুভব সেটা বলেন। আসলে আমি রাজনীতিতে যা শিখেছি সব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে শিখেছি। উনি শিখেছেন যেটা উনি মাঠে হাতে হাতে খড়ি নিয়ে শিখেছেন। যেমন মনে করেন কেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতীয়তাবাদী দলের জন্মদাতা হলেন? তিনি দেখেছেন মুক্তিযুদ্ধের সময় কেন মানুষ মুক্তিযুদ্ধে আসলো, কারা মুক্তিযুদ্ধে আসলো, এগুলি উনি দেখেছেন। তো আমি ঠিক উনাকে স্মরণ করি এবং উনার
যে আইডিয়া গুলো সেগুলোকে আমি সবসময় আত্মস্থ করে চলি। দেখুন উনি মুক্তিযুদ্ধের সময় মানুষের বাড়িতে ছিলেন, খেয়েছেন, থেকেছেন, দেখেছেন মানুষের অবস্থা। উনি দেখেছেন মুক্তিযুদ্ধ শুধু একটি দল করেনি, মুক্তিযুদ্ধ করেছে প্রত্যেকটি দল, বাংলাদেশের আপামর জনসাধারণ। তিনি দেখেছেন মুক্তিযুদ্ধ করেছে তৎকালীন ইস্ট পাকিস্তানের ভৌগোলিক সীমারেখার ভিতরে যেই সমস্ত বাংলাদেশী অর্থাৎ ইস্ট পাকিস্তানের নাগরিকরা ছিল তারা ছিলেন। তিনি দেখেছেন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেখান থেকে উনি শিখে চিন্তা করলেন এটাই তো হলো জাতীয়তাবাদ। একটি জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য ওই ভৌগোলিক সীমারেখার ভিতরে প্রত্যেকটি লোক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে উনি কোত্থেকে শিখলেন? মানুষের কাছ থেকে শিখলেন। মানুষের দুয়ারে ঘুরে, ঘুরে তিনি শিখলেন। আমি মানুষের সাথে মিশেছি, অন্তর দিয়ে মানুষকে ভালোবেসেছি এবং যেটা করি অন্তর দিয়ে করি। আমি রাজনীতি করছি একদম মাই কোর অফ হার্ট থেকে আমি দেশকে ভালোবাসি এবং কিছু দিতে চাই, দিতে হবে এবং ইনশাআল্লাহ দিতে পারবো। এই ধরনের একটা প্রতিজ্ঞা বা প্রত্যয় নিয়ে বা এই ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে আমি দেশকে মানুষকে ভালোবাসি। আমি যখন মানুষের কাছে যাই তখন তার দুঃখ বেদনা কষ্ট বোঝার চেষ্টা করি এবং তাকে সহযোগিতা করার চেষ্টা করি এবং তার সমমর্মিতা হওয়ার চেষ্টা করি। অতএব শোনার চেষ্টা করি। আমার বন্ধুদের বেলাও ঠিক তেমনি তাই। আমি তাদের কথা শুনতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি। তাহলে মানুষ ভালোবাসবে না কেন? আপনার মনটি যদি সহজ হয়, সরল হয়, সাধারণ হয় তাহলে তো ভালোবাসা পাবেনই আপনি। কিন্তু এত ভালোবাসা সত্ত্বেও আপনাকে আমরা শেষ নির্বাচনে অংশগ্রহণ করতে দেখিনি। শেষ নির্বাচনের সময় আমি ২০১৫ সালে চলে গিয়েছিলাম পিএইচডি করতে। অর্থাৎ ২০০৯ সালে যখন এই বর্তমান সরকার ক্ষমতায় আসলো, আমাকে যখন জোর করে হারিয়ে দেওয়া হলো, পরবর্তীকালে কোর্ট থেকে আবার আমি পেলাম যে আমি জয়যুক্ত হয়েছি। কিন্তু সাবেক প্রধান বিচারপতি জাস্টিস মোজাম্মেল হোসেন সাহেব সেই অ্যাপিলেট ডিভিশনের রায়টি স্বাক্ষর করেননি বিধায় আমি সংসদে ঢুকতে পারিনি। তো ২০১৪ তে যখন আবার তারা পুনরায় কারচুপির মধ্যে নির্বাচিত হয়ে গেল, তো তখন আমি চিন্তা করলাম ওই ২০০৯ চিন্তা করলাম আমি বারেট ল করব। তো বারেট ল শুরু করলাম। লন্ডন স্কুল অফ ল এর বাংলাদেশে প্রোগ্রামগুলি করতে শুরু করলাম। ২০১০ এ এসে আমাকে জেলে ঢুকিয়ে ফেললো। ১০ গেল, ১১ গেল, ১২ গেল। ৩ বছর জেলে থাকার কারণে আমি আর পরীক্ষা দিতে পারলাম না। ফর্ম ফিল আপ করেছিলাম ৩ বারই। তারপরে এসেই তো নির্বাচন। নির্বাচনে কারচুপি করে তারা আবার নিয়ে নিল। তারপর ২০১৫ সালে আমি পিএইচডি করার জন্য চলে গেলাম দেশের বাইরে। তো সেই পিএইচডি করার সময় আমি বাইরে ছিলাম। সেখান থেকে আমি ২০১৮ সালের আমার ১০ই নভেম্বর আমার গ্র্যাজুয়েশন হয়, কনভোকেশন হয়। ১১ই নভেম্বর আমি ঢাকায় আসি ২০১৮ সালে। এসেই আমি কোর্টে হাজিরা দিতে যেতে চেয়েছিলাম। ওই আমার এই বাজে মামলাগুলো আমাকে কোর্টে হাজিরা দিতে দেওয়া হলো না। কোর্টে তারা বাড়ি টু বাড়ি একদম একজনের গায়ে আরেকজন পুলিশকে দাঁড় করিয়ে আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি কোর্টে। আমাকে অ্যারেস্ট করা হলো, করে জেলে রাখা হলো। সেই জেলে থাকাকালীন সময়ে আমার মনোনয়ন দেওয়া হয়নি। হ্যাঁ, সেজন্য সেই নির্বাচন করতে মনোনয়ন পারিনি। দেয়া না দেয়া এই বিষয়ে আপনার ভক্তদের মাঝে সারা বাংলাদেশের মানুষের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, ধারণা রয়েছে। সেই ধারণাটা আপনি যদি একটু ক্লিয়ার করেন। এবং আমরা জানি যে আপনি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক কাছের একজন মানুষ, অনেক অন্তরের একজন মানুষ। অনেকের ধারণা যে আপনার সাথে তার একটা বিশাল ফারাক হয়ে গেল কিনা বা সম্পর্ক ফাটল ধরেছে কিনা সেই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রেখে এই পর্যায়ে আমি যাচ্ছি। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি বিস্তারিত বলে প্রশ্ন করুন। প্রিয় দর্শককে আমি চিনি, তিনি একজন ব্যক্তিগতভাবে আমি চিনি, কিন্তু তারপরে আপনার পরিচয় আপনি দেবেন আমাদের দর্শকদের জন্য। জি, আপনি শুনতে পাচ্ছেন? জনাব নবী হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ সাগর ভাই, আমি শুনতে পারছি। এতক্ষণ বুঝি না যে আপনি আমাকে মিন করছেন। জি, আমি আপনাকে মিন করছিলাম। মিলন ভাই আপনার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি প্লিজ বলুন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আপনি আমার তুমি করে বললে আমার কাছে খুব ভালো লাগবে। আপনি কি এখনো কানাডাতেই আছেন? আমি এখনো কানাডাতে আছি। আপনি ওখানে আছেন, আমি কানাডাতে আছি। দেশে ভাবি কেমন? আসছিলেন নাকি বেড়াতে? না, ভালো। বেড়াইতে গেছিলাম। হ্যাঁ, ইলেকশনের সময়, ইলেকশনের আগে গেছিলাম, গিয়া ইলেকশনের আগে আবার চলে আসছিলাম। ভাবি কেমন আছে?
আছে ভালো ইনশাল্লাহ। আপনার সাথে তো দেখা হলো ওই ক্যানাডা কমিটি করতে গেলাম যখন। হ্যাঁ, ওখানে দেখা হয়েছে। তারপরে তো সব সময় আপনি নিয়ে কথা বলি, ভাবি, কল্পনা করি, এটা বলার অপেক্ষা না। আপনি আমাদের চাঁদপুরের অহংকার, আমার অহংকার, আর তথা বাংলাদেশের প্রতিটি মানুষের অহংকার। 1971 সালের পরে যত শিক্ষামন্ত্রী আসছে, যতজন আপনার বিরোধিতা করুক, নিরপেক্ষভাবে আওয়ামী লীগ সব যারা আজ করে, তারাও বলবে 1971 সালের থেকে আনটিল নাও এমন কোন শিক্ষামন্ত্রী আসে না যেটা এসানুল হক মিলন যেটা করছে, যে সফলতা দেখাইছে, এই ইতিহাস কেউ গড়তে পারে নাই, কেউ নকল রোধ করতে পারে নাই। কিন্তু হয়তো ওই বিরোধিতার কারণে বিরোধিতা করতে পারে, বাট নিরপেক্ষভাবে তারা যখন কথা বলবে, তখন এক বাক্যে বাংলাদেশে একজন ব্যক্তি, সফল ব্যক্তি, সেটা হলো এসানুল হক মিলন। সেজন্য আমি আপনাকে শ্রদ্ধা, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমার চাঁদপুরের গর্ব, আমার গর্ব, তথা বাংলাদেশের প্রতিটি মানুষের গর্ব। এখন মিলন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতা আছে, থাকার চেষ্টা করবে, সেই জন্য আপনি নিজেই উদাহরণ, আপনার মতো সেই সফল মন্ত্রীকে কি ধরনের কেস দিছে সেটা আমি ব্যাখ্যা যেতে চাই না, এটা আপনি জানেন, এবং যা করছে তার চেয়েও বেশি করবে। আমার ফ্যামিলির অনেকেই এই বিভিন্ন এই গাইবি কেস কিভাবে হয় এটা আমি জানি না, এই ধরনের কেস আরো আসবে। এখন আমার মূল কথা হলো এক কথায়, এই যে তারা হামলা, মামলা, কেস, মামলা যত আছে সবই করবে, কিন্তু এইটার প্রতিরোধ করে আমরা কি কোনো স্বপ্ন দেখতে পারি এই আওয়ামী করোনা ভাইরাস কিভাবে এই দল থেকে বা এই ক্ষমতা থেকে সরানো যায়? আমি জানি এই প্রশ্নের উত্তর দেওয়া সরাসরি খুব কঠিন, তারপরও টেকনিক্যাল হয়, আমি কি কোনো স্বপ্ন দেখতে পারি যে এই ভাইরাস কবে যাবে? না, স্বপ্ন তো দেখবো, সেটা পরের ব্যাপার। আপনি কোন ভাইরাসের কথা আমরা তো বুঝতে উনি পারি? করোনা, উনি বলছে আওয়ামী ভাইরাসের কথা বলছে। এক্স্যাক্টলি। উনি আওয়ামী লীগকে করোনা নাম দিয়েছেন। আসলে করোনার আরেকটি নাম আছে, সেটা হলো মৃত্যু, তাই না? আওয়ামী লীগ করোনা ভাইরাস হিসাবে আমাদেরকে নিষ্পেষণ, নিপীড়ন এবং ক্ষমতায় থাকার যত চেষ্টা আছে তারা করছে, এবং আমরা ঘুমিয়ে স্বপ্ন এটা দেখছি তো না, দিবা স্বাভাবিক। স্বপ্ন আমার কাছে দেখছি। মনে হয় আপনারাও তো চেষ্টা করেছিলেন না ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার। মনে হয় না যেভাবে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। আপনারা বোমা হামলা করেছেন। ক্ষমতা থাকার দুইটি পদ্ধতি আছে। একটি পদ্ধতি হলো জনগণকে সম্পৃক্ত করে, জনগণের সমর্থন আদায় করে ক্ষমতায় থাকা। আরেকটি হলো জনগণকে বাদ দিয়ে ডিক্টেটর রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায়। তো দুইটা দুই রকম জিনিস। আমরা যদি ক্ষমতায় থাকতে চাইতাম, তাহলে আমরা কেয়ারটেকার কনসেপ্টকে এটা আইন আকারে তাহলে পরিবর্তন 15ই করতাম ফেব্রুয়ারি না। কি ছিল? হ্যাঁ, আমরা যদি ক্ষমতায় থাকতে চাইতাম, তো 2006 সালের 28শে অক্টোবর যে ধরনের তারা কাণ্ড ঘটিয়েছে, আমরাও কিন্তু সেখানে প্রতিরোধ করতে, আমরা তো ক্ষমতায় ছিলাম। ক্ষমতার পালাবদল হবে, এবং এটাই আমরা পছন্দ করতাম। টু পার্টি সিস্টেম আমেরিকার মতো হয়েছিল, সেটাই আমরা পছন্দ করতাম। এখন নবী ভাইয়ের প্রশ্ন হলো, আমরা কি স্বপ্নে দেখি? না, স্বপ্নে না, আমরা বাস্তবেই চিন্তা করি যে আমাদের দল ক্ষমতা আসবে, দায়িত্বে আসবে। কেন বলছি? দেখুন, আমি একটু আগে শুরু করেছিলাম মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধে সমগ্র জাতি একত্রিত হয়েছিল। কি একটি ইস্যু? পাক হানাদারদের হটাতে হবে। এখন কিন্তু সারা জাতি ঐক্যবদ্ধ যে এইভাবে একটি রাষ্ট্র, একটি সরকার, একটি দেশ চলতে পারে না। আপনি দুর্নীতির মাত্রা দেখেন। করোনাকে নিয়ে কি করা হলো? রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন করা হলো না? কিন্তু আরেকটি জোন কি আপনি দেখেছেন? সেটা হলো ফ্লাইং জোন। রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন। আরেকটি জোন হলো ফ্লাইং জোন। এটা কিন্তু আপনি বুঝতেছেন না। ফ্লাইং জোন হলো যারা বন্দুক ঠেকিয়ে ব্যাংক থেকে টাকা লুট করবে, যারা এদেশের সম্পদ চুরি করে সম্পদশালী হবে, তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইং জোন করা হয়েছে। আমি যখন বিদেশে যাই, আমাকে ট্রিটমেন্টের জন্য আদালতের পারমিশন নিয়ে শুধু ব্যাংককে যেতে পারবো, অন্য কোথাও যেতে পারবো না। প্রত্যেকটি বার 3 ঘন্টা আমাকে এয়ারপোর্ট দাঁড় করিয়ে রাখে, এবং আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেখে তারপর যেতে দেয়, এবং আদালতের প্রত্যেকটি মামলার বেইল আছে কিনা সেগুলো চেক করে। কিন্তু এখনকার ফ্লাইং জোনে আপনি চার্টার্ড বিমান নিয়ে চলে যেতে পারবেন। যে এই যে ফ্লাইং জোন, এই যে আজকের খবরই দেখুন না, আপনার একটি পিপি এর দাম 1800 টাকা।
জি, মিলন ভাই, এই মুহূর্তে আমি নবী ভাইকে বিদায় দিতে চাচ্ছি। এরপর আমরা পূর্বের আলোচনায় অবশ্যই ফিরে যাব। আরো দর্শক আছেন, তাদেরও উত্তর দেবেন। আমরা একটু একটু করে নবী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন। নবী ভাই, আরেকটু নবী কানাডা ভাই লাস্ট বিএনপি প্রশ্নের কানাডা উত্তরটা দিয়ে বিএনপি দেই। আমি আরেকটা প্রশ্ন করার সুযোগ দেন প্লিজ। না, জি, আপনি আগের প্রশ্নের উত্তরটা দিয়ে দেই যে আপনি স্বপ্ন দেখছেন। শুনেন, একটি প্যাসেঞ্জার প্লেনের অল্টিটিউড ধরেন 39,000 ফিটের উপরে উঠতে পারে না। এখন আজকের এই সরকার 39,000 ফিট ক্রস করে ফেলেছে। অর্থাৎ তার উপরে যাওয়ার আর কোনো উপায় নেই, তাকে ডিক্লাইন করতেই হবে। ক্র্যাশ ল্যান্ডিং হোক আর সিম্পল স্মুথ ল্যান্ডিং হোক, ল্যান্ডিং তাকে করতেই হবে। এর বাইরে আর কিছু করার নাই। যেভাবে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের সময় সারা জাতি একত্রিত হয়েছিল, আজকে সারা জাতি একত্রিত হয়েছে এই দেশের এই বর্তমান করোনার পরিপ্রেক্ষিতে যে দুরবস্থা হয়েছে, এবং সরকার যেভাবে মিসম্যানেজ করে এদেশের মানুষকে হার্ড ইমিউনিটি ঠেলে দিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার ব্যবস্থা করছে। আর সেই দিন আর দূরে নেই যখন মানুষ এই করোনার সময় ঝাঁপিয়ে পড়বে। আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবেই, এটা আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনার সেই প্রত্যাশায় রইলাম। জি, থ্যাংক ইউ মিলন ভাই। আমি কি জি। আরেকটা সুযোগ পাবো নাকি অনেকে আছে তো, আমি আপনাকে সুযোগ দিতে পারলে ভালো লাগতো। ওকে, খুব ছোট্ট করে বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ সাগর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ স্পেশালি ভালো আপনাকে। থাকেন নবী ভাই, দোয়া করেন। ওকে মিলন ভাই, আমি ফোনে কথা বলবো আপনার সাথে। জি, আপনি দেখুন, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠান অবশ্যই শেয়ার করবেন আপনার নিজের ওয়ালে, আর অন্যদেরকেও বলবো আপনারা নিজেদের ওয়ালে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। জি, নবী ভাইকে আমি তাহলে বিদায় দিচ্ছি, ভালো থাকবেন। আহ, জি, জনাব এহসানুল হক মিলন, আপনাকে যে প্রশ্নটি আমি করেছিলাম সেটি হলো যে আপনারা, একটু একটু ক্লিয়ার শোনা যাচ্ছে না, আবার বলেন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে এই মুহূর্তে? খুব হালকা, ভলিউমটা একটু কেমন যেন হ্যাঁ, হয়ে গেল। ওকে, ভলিউম তো আমার কাছে মনে হয় আমারটা বাড়ানো আছে। এনিওয়ে, যেটা বলছিলাম, আপনি কি এখনো শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি হালকা, বলুন। আগে যেমন স্পিকার লাউড ছিল, এখন লাউড না। ওহো। ওকে, বলুন। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে হ্যাঁ, দর্শকরা আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার ব্যাপারে তো আপনি খুব কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন প্রায় সব মহলে। এখন কি কোনো ধরনের দূরত্ব হয়েছে কিনা, বা আপনার সাথে একটি রাজনৈতিক আভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছে বলে সবার মাঝে আমার একটা পারসেপশন তৈরি হয়েছে। এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করেন, তাহলে আমরা আপনাদের আভ্যন্তরীণ বিষয় একটু আপনি যেটা মনে করছেন এটা আমার কচুয়া জনাব এহসানুল হক মিলন, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আমার দর্শকরা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না, আমি ওনাকে স্টাক হতে দেখছি। মিলন ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। মিলন ভাই, আপনাকে দেখা যাচ্ছে না, আপনাকে স্টাক দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, জি, মিলন ভাই শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। তো এই ধরনের একটি নির্বাচন, যে নির্বাচনটি বাংলাদেশ এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমার মনে হয় উনি আমাকে নমিনেশন না দিয়ে, আমি কারাগারে জি, ছিলাম বাট এই আমার কারণে এখানে একটা প্রবলেম হয়ে গেছে। আমি শুনতে পাচ্ছি, বলবো। It's really too much. জি, একটা সেকেন্ড দাঁড়ান ভাই, আমি এটা করছি। মিলন ভাই, আমাকে তো শুনতে পাচ্ছেন, রাইট? খুব লো ফ্রিকোয়েন্সি। লো, রাইট? এর আগে তো ভালোই ছিল।
এখন শোনা যাচ্ছে না? মোটেই না। এখনো কি একদম শোনা যাচ্ছে না? না, খুব হালকা। আপনি আপনি আপনার কিছু একটা হয়েছে যান্ত্রিক গোলযোগ। এখানে কিছু হয়নি। আপনি মিউটে চাপ দিয়েছেন কিনা? না, আমি আমার এখানে ঠিকই আছে, বাট দ্য প্রবলেম ইজ রাইট আই হ্যাভ devices here. Somehow it's like declining me to have the. Can you hear me now? It's really. It's really funny things. এখনো কি শুনতে পাচ্ছেন ভাই আমাকে? হ্যাঁ, আপনি দেখেন, হ্যাঁ। হ্যাঁ, but I can't hear you. That is the problem. Let me check পাচ্ছেন না? again. আচ্ছা, Just আমি one আমি moment. আমি আবার আপনাকে দিচ্ছি। Speakers. I can let me hear. Hello. এখন Yes, yeah. এখন শুনতে পান? শুনতে পাচ্ছি, বাট এখানে শোনা যাচ্ছে না। এখন কি আমাকে আপনি খুব কম শুনতে পাচ্ছেন, রাইট? Just one moment. আপনি কি মিউটে আছেন নাকি? না না, মিউটে না। এখন কি শুনতে পাচ্ছেন ভাই আমাকে? হ্যাঁ, আপনি আনমিউট করে দেন। আপনি আপনারটা আনমিউট করে রাখেন। ওকে, আমি করলাম। হ্যাঁ, আপনি কি আমারটা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার না, বাট চলবে আরকি। কষ্ট করে শুনবো। আপনি ক্লিয়ার কিনা? আমার এখন শুনতে পাচ্ছেন? আমি খুব লো ভলিউমে শুনতে পাচ্ছি, বাট ইটস ওকে, আমি চালিয়ে যেতে পারবো। আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ, কিনা? আপনারকে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই। আপনি কি ওকে, তাহলে চালিয়ে যান। আমি একটু লো শুনছি। হ্যাঁ, সমস্যা নেই। জি, আপনি বলুন। আমি আপনাকে শুনতে পাচ্ছি, নো প্রবলেম। আমার এটাতে ঠিক করতে গেলে অনেকে। জি, মানুষের যে আপনার perception- প্রশ্নটি হলো যে আমি মনে করি না কোনো দূরত্ব হয়েছে। আমি ভালোই আছি এবং রাজনীতি করছি এবং করব এবং এলাকার কাজ করছি এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ মনোনয়ন আমাকে দেবেন। না দিয়ে তো অন্য কেউ সিট আনতে পারবে না। জি, দূরত্ব হয়নি। আমার মনে হচ্ছে যে জেলে থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে আরকি। আর হয়তোবা তিনি জানতেন যে নির্বাচনে এই ধরনের বিশাল কারচুপি হবে, সেজন্য আমাকে বাঁচিয়ে দিলেন। বিরাট তাহলে বাঁচা মানুষের কিন্তু। যে ধারণা যে আপনার সাথে, কারণ হলো আপনাকে দেখা গেছে যে এই নির্বাচনের পরবর্তী যে ঘটনা বলিগুলি হয়েছে, সেখানে আবার আরেকটি জিনিস যুক্ত হয়েছে যে আপনি সরকারের সাথে আপনার একটা লিয়াজও মেনটেন করছেন, বা সরকারের অনেকের সাথে আপনার নতুন করে সম্পর্ক আপনি করতে যাচ্ছেন। এতে করে অনেকের একটা সন্দেহ জাগছে যে আপনার সাথে সরকারের কোনো ধরনের গোপন সম্পর্ক। ফানি গল্প। আমার শ্বশুর, আমার আপন ফুফা মারা গেলেন। সেই দিন মহিউদ্দিন খান আলমগীর জানাজায় এসছেন। এটা নিয়েও মানুষে কল্পকাহিনী বানিয়েছে। আমার জীবনে ১ম উনাকে দেখলাম জানাজায় এসছেন। যেহেতু আমার শ্বশুরবাড়ি কচুয়ায় এবং তিনি আমার ফুফা হন, আপন ফুফাই। আমার কাজিনকে আমি বিয়ে করেছি। সেটা নিয়ে আমি গল্প শুনেছি। তারপরও আমার নামে ৮ টি মামলা উনি রিভিউ করেছেন, এই সমস্ত বস্তা পচা মামলা। তারপরে আমি আমার সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের 50th ইয়ার্স গোল্ডেন জুবলি অনুষ্ঠানে আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম। আমার ম্যাট্রিকের রেজাল্টও স্কুলে ফার্স্ট ছিলাম। সেই ৫০তম গোল্ডেন জুবলিতে আমি গিয়েছিলাম। সেখানে চিফ গেস্ট ছিলেন আজকের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উনার সাথে আমার ছবি তুলে সেটাও বলা হয়েছে। এগুলি তো গুজব। কারণ আমি আমার স্কুলের গোল্ডেন জুবলিতে যাব, তারা আমাকে সম্মান করবে, এগুলো তো খুবই স্বাভাবিক ব্যাপার নাকি? আমাকে অসম্মান তো আমার স্কুল করতে পারে না, যেখানে আমি ফার্স্ট বয় ছিলাম অল থ্রো। তো সেখানে গিয়েছি, তো উনি চিফ গেস্ট, উনার পাশে তো আমাকে বসতেই হবে। সেই ছবি তুলে অনেক রম্য রচনা হয়েছে। আমার শ্বশুরের জানাজায় গিয়েছেন খান সাহেব, সেটা নিয়ে রম্য রচনা হয়েছে। রম্য রচনা তো অনেকেই করেন, কিন্তু তারা দেশ, দল, জাতির জন্য কি করেছেন সেটা আমি জানি না। তো সেখান থেকে ভ্রান্তরা ভ্রান্ত ধারণা দিতে পারেন। কারণ এখন তো যাকে মনোনয়ন দিয়েছিল নতুন একজন আমার
বিপক্ষ তো জন্ম হয়েছে, যদিও বাংলাদেশে থাকে না, মালয়েশিয়ান বিয়ে করে মালয়েশিয়ায় থাকে এবং ওখানেই থাকবে। আর আমি তো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে আপনার দলের বাংলাদেশে পক্ষ এসেছি। থেকে এই ধরনের বিষয় নিয়ে আপনার হেড অফিসে ভাঙচুর পর্যন্ত হয়েছে। আপনার অনুসারীরা কথা উঠেছে যে, এবং মিডিয়াতেও আসছে যে আপনার অনুসারীরা আমাকে নমিনেশন দেয়নি, না দেওয়ার পরে আমার সপক্ষে আমার অনুসারীরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডেমনস্ট্রেশন দিয়েছে। এটা আমার অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। কে কি মনে করবে সেটা আমার ব্যাপার না। আমার যে কিছু লয়াল লোকজন আছে, আমার যে যাদের জন্য রাজনীতি করে, তারা আমাকে ভালোবাসে। এই ভালোবাসার যে বহিঃপ্রকাশ তারা করেছে, আমি সবচেয়ে বেশি গর্বিত মনে করি এই কারণটির জন্য। যে না, সত্যি আমি আমার জনগণের জন্য খেদমত করেছি, তারা আমার নমিনেশন চেয়েছে। কিন্তু আমার ছেলেরা কোনো অফিস ভাঙচুর করেনি। অফিসের একটি দারোয়ান, পিয়ন হতে শুরু করে অফিস অ্যাসিস্ট্যান্ট হতে শুরু করে যদি কেউ বলতে পারে আমার ছেলেরা, তাহলে যেকোনো ধরনের সাজা আমি মেনে নেব। মিডিয়াতে আসছে, এইটা ভিডিওতে আসছে ওটা ভেঙেছে তৈমুর রহমানের লোকেরা, অ্যাডভোকেট তৈমুর, এবং উনি বলেছেন যে আমার ছেলে এটা করেছে। কচুয়া ছাত্র দল, যেটা আমি নিজে বানিয়েছি, তারা এগুলি করতে পারে না। বিএনপি হ্যাঁ ডেমনস্ট্রেশন তারা দিয়েছে, এন্ড আই ফিল আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান। আমি পলিটিক্স করে সেদিনই আমার জীবন জেলখানায় বসে যখন শুনেছি সার্থক হয়েছে যে আমার জন্য হিউজ ক্রাউড ডেমনস্ট্রেশন দিয়েছে। এটি আমার জীবনে পাওনা ছিল, এটা আমি পেয়েছি। এবং যারা আমার জন্য ডেমনস্ট্রেশন দিয়েছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যেমনি ভাবে 1996 সালে আমি যখন নমিনেশন চেয়েছিলাম, আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, আমার অনুসারীরা সেই সময় ডেমনস্ট্রেশন দিয়েছিল। ম্যাডাম আমাকে ডেকে বলেছিল যে তুমি তো কচুয়ায় থাকো না। ম্যাডামকে যেখানে বের করতে ফেলিউর হচ্ছেন, তখন ডেমনস্ট্রেশন আপনারা যেখানে খুব রোবাস্টলি ডেমনস্ট্রেশন দিতে পারছিলেন না, তখন আপনাদের আভ্যন্তরীণ বিষয়ে এতটুকু ডেমনস্ট্রেশন দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত ছিল? শুনেন, দুইটি বিষয়কে একত্রে করলে হবে না। আমার অনুসারী আমার মনোনয়নের জন্য অফিসে এসছে, ডেমনস্ট্রেশন দিয়েছে। আর ম্যাডামের জন্য ন্যাশনাল ডেমনস্ট্রেশন দিতে হবে, ন্যাশনাল লিডার হতে শুরু করে সকলকে থাকতে হবে। আর আপনি যে কথাটি বলছেন, আজকে প্রতিটি এলাকায় 300 সিটে 3 জন করে মনোনয়ন দেওয়া হয়েছে, 900 জন। এবং এমন কোন জায়গায় নেই যে ইন এন এভারেজ 10 জনের মনোনয়ন চায়নি। তাহলে 3000। বিএনপি স্ট্যান্ডিং কমিটি ওভার 700। বিএনপি সবাই মিলে প্রতিজন যদি 2 জন করে সমর্থন নিয়ে আসে, তাহলে তো লক্ষ লক্ষ লোক হয়। সেটা তো একটি বিষয়, সেটার সাথে এটার কোনো মিল হতে পারে না। সেদিনকে ডেমনস্ট্রেশন দিয়েছে আমার জন্য আমার ছেলেরা। যেটা বলছিলাম যে 1996 এ ম্যাডাম বলেছিল তুমি কচুয়ায় যাওনি, কচুয়ায় থাকো না, কচুয়া চিনো না, কচুয়ায় তোমার লোক নেই, তোমাকে মনোনয়ন দেওয়া যাবে না। যখন আমার ছেলেরা তখন কচুয়াতে রাস্তাঘাট বন্ধ করে দিল, তখন ম্যাডাম ডেকে নিয়ে বলল ঠিক আছে, তোমার পদচিহ্ন কচুয়া হয়েছে, তাই তোমাকে মনোনয়ন দিলাম। তারপরে আমি 96 থেকে এমপি ছিলাম, আমার পরিচিতি বেড়েছে, মন্ত্রী ছিলাম। তো সব মিলিয়ে আজকে আমার এলাকায় আমার অনুসারী অনেক হয়েছে। জাতীয়তাবাদী দলকে আমি সেখানে প্রতিষ্ঠিত করেছি এবং জাতীয়তাবাদী দল কখনো কচুয়ায় এই সিটটি পায়নি। আপনি জানেন এটা আওয়ামী লীগের সিট ছিল। এটা ডক্টর মহিউদ্দিন খানের বড় ভাইয়ের সিট, আওয়ামী লীগের সিট। বরাবরই সেটা আওয়ামী লীগের আসন ছিল। আমি প্রথমবারের মতো 1996 এ যখন বিএনপির অবস্থা ভালো ছিল না, সেই সময় আমি এই আসনটিকে এনেছিলাম এবং সেই থেকে আমি এই আসনটিকে সুদৃঢ় করেছি এবং এটাকে জাতীয়তাবাদী দলের ঘাঁটি বানিয়েছি। এবং ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ওখানে আওয়ামী লীগের কোন প্রার্থী ইনশাআল্লাহ আমাদের সাথে হবে না, কারণ শহীদ জিয়ার ভক্ত অনুসারী সেখানে অভাব নেই। জাতির মেরুদণ্ড যখন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, এদেশের শিক্ষা ব্যবস্থার যখন মহামারীতে রূপান্তর হয়েছিল, সারা দেশ ব্যাপী চলছিল নকল সন্ত্রাস, এবং এবং এমন কোনো অপকর্ম ছিল না যেটা শিক্ষা ব্যবস্থায়, আমার কথা হয়তো আপনি একটু খুব কষ্ট করে শুনতে হচ্ছে, যে এমন কোনো অপকর্ম ছিল না যেটা শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত ছিল। সেই সব দুর্নীতি এবং নকল সন্ত্রাসের মহামারীকে একমাত্র উপযুক্ত ভ্যাকসিন হয়ে আপনি উপস্থিত হয়েছিলেন তৎকালীন, যেটা এই জাতির চরম ক্রান্তি লগ্নে একটি সূর্যোদয় উদিত, মানে আপনার একটি চরম অধ্যায় আপনি রচনা করেছিলেন। এখনকার আমলটাতে আপনি যে পরিবর্তন দিয়ে গিয়েছিলেন, এখনকার আমলটাতে আপনি কিভাবে দেখছেন এই পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটাকে? আপনি কি মনে করছেন আপনার রেখে যাওয়া সেই শিক্ষা ব্যবস্থা এখনো আছে? এবং আপনি যেটা পেয়েছিলেন,
আর আপনি যেটা দিয়ে গেছেন আর বর্তমানে যেটা দেখছেন এর মধ্যে কি ধরনের অমিল খুঁজে পাচ্ছেন বা আপনি খুঁজে পাচ্ছেন? আসলে হচ্ছে কি, ইফ ইউ মিন বিজনেস, আপনি যে কোনো অসাধ্যকে সাধন করা সম্ভব হয় চেষ্টা থাকলে। আপনি ঢাকায় ছিলেন, একটি মিডিয়া চালাতেন, যে কোনো কারণেই হোক আপনি দেশে থাকতে পারেননি, বাইরে চলে গিয়েছেন, ঠিকই আরেকটি মিডিয়া তৈরি করেছেন এবং চালাচ্ছেন। এটা হলো আপনার অদম্য ইচ্ছা, এই প্রাণবন্ত ইচ্ছাকে কার্যকরী করেছেন। আমিও দেশকে ভালোবাসি, দেশ থেকে বাইরে গিয়েছিলাম আমেরিকা লেখাপড়া করতে, দেখেছি আমাদের বাংলাদেশিরা সব জায়গায় ভালো করে। সেই জায়গায় আমি বুঝতে পেরেছি যে আমাদের পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং এই শিক্ষাকে দেশনেত্রী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সেই সুবাদে আমার সুযোগ হয়েছিল কাজ করার, কাজ করেছি। বর্তমানে যেটা হচ্ছে, আসলে যারা দায়িত্বে রয়েছেন তাদের কোনো জবাবদিহিতা নেই। বর্তমান সরকারের কোনো মন্ত্রীর জবাবদিহিতা নেই, শুধু চললেই হলো। আর শিক্ষাকে গুরুত্ব দিলে জাতি উন্নতশীল জাতি হবে। আমাদের অনেক কাছের বন্ধু রয়েছে অন্য দেশ, তারা বাংলাদেশ উন্নয়নশীল জাতি হোক সেটা তারা চায় না। অতএব শিক্ষাকে নিয়ে কঠিন ষড়যন্ত্র বাংলাদেশে। এই তো সেই দিনকে আপনার শিক্ষার উপর একটি আর্টিকেল নয়াদিগন্তে ছাপিয়েছে, আমি দেখলাম বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি এশিয়ার 100টি দেশ ইউনিভার্সিটির মধ্যেও নেই। আপনি চিন্তা করতে পারেন, অক্সফোর্ড অফ দ্য ইস্ট, সেটা বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির অবস্থা। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য 1972 সালে যে পরিকল্পনাটা হয়েছিল, 9 মাসে আমরা লেখাপড়া করিনি, সেই জন্য অটো প্রমোশনের কোনো প্রয়োজন ছিল না। আপনি কি ভাবতে পারেন একটি ডাক্তার 5th ইয়ার না করেই সে ডাক্তার প্র্যাকটিসে চলে গেল? এটা কি হতে পারে? সেইভাবে অটো প্রমোশন দিয়ে, নকল দিয়ে যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, এটাকে কিছুটা হলেও পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম। করতে পারি কি পারিনি সেটা আপনারা সেই বিচার করবেন। এখন আবার একই প্রক্রিয়াতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া যাবে। যে রাষ্ট্রগুলি আমাদের উন্নয়ন চায় না, তারা এই কাজটি খুব সুন্দরভাবে, নিপুণভাবে তারা করছে এবং তারা করবেই। আপনি জানেন যে আমাদের অনেক শত্রু রাষ্ট্র রয়েছে যারা আমাদের উন্নয়ন দেখতে পারে না। জি, এই পর্যায়ে আমি একটা প্রশ্ন নিচ্ছি। রেবেকা শরীফকে দেখতে পাচ্ছি। রেবেকা শরীফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায়? জি, আমাকে কষ্ট করে শুনতে হচ্ছে। আমি দর্শকদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যান্ত্রিক গোলযোগের কারণে আপনারা আমাকে ক্লিয়ারলি লাউডলি শুনতে পাচ্ছেন না, একটু কষ্ট করে শুনতে হচ্ছে। সুতরাং আমি যেহেতু বক্তা নই, আমাকে কম শুনলেও চলবে, যিনি বক্তা তাকে ক্লিয়ারলি শুনলেই হলো। জি, রেবেকা শরীফ, আপনি কোথা থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি টরন্টো থেকে বলছি, কানাডা টরন্টো থেকে। জি, আপনাকে আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি স্যার, কেমন আছেন আপনি? আছি ভালো, ভালো। বলুন। জি, আমি তো রিয়েলি অনার্ড যে আপনার সঙ্গে কথা বলার একটা অপরচুনিটি পেয়েছি। থ্যাংক ইউ সো আর মাচ। সেম টু ইউ। you are most welcome. And I would like to thank you to Shagul Bhai that he gave me this opportunity to talk to you. So আমি আমি শুধু না, আমাদের দেশের সবার জন্য আপনি আমাদের জন্য গর্ব। সো আমি রিয়েলি এক্সাইটেড যে আপনার সঙ্গে কথা বলার যে থ্যাংক ইউ অপরচুনিটি সো মাচ। পেয়েছি। সো আমার যে কোশ্চেনটা আপনার কাছে, সেটা হচ্ছে রিসেন্টলি যে করোনা ভাইরাসের জন্য বাংলাদেশে যে শিক্ষা যে অনলাইন যে শিক্ষা স্টার্ট হয়েছে, সো এখানে লাইক আপনি অ্যাজ এ একজন প্রিভিয়াস প্রাইম মিনিস্টার, এডুকেশন মিনিস্টার ছিলেন, সো আপনার এখানে আপনার লাইক আপনার অভিমতটা কি? লাইক এটা কতটুকু ফলপ্রসূ স্টুডেন্টদের জন্য? আর মানে যে অনলাইন ক্লাস শুরু হয়েছে, এখানে বর্তমান যে সরকার আরো কি কি ইনিশিয়েটিভ নিলে এটাকে মোর আপগ্রেড করা যাবে? আর যেটা আমি জানি যে অনলাইন প্রসেসটা শুধু শহর ভিত্তিক, সো যারা গ্রামে আছে তাদের জন্য এটা, তারা তো অনেক বিহাইন্ডে চলে যাচ্ছে, তারা তো এই অপরচুনিটি পাচ্ছে না। সো সবকিছু মিলে আপনার এখানে কি লাইক আপনার ইয়েটা কি, অভিমতটা কি, যে কি করলে এটাকে মোর আপগ্রেড করা যায়, মোর ইমপ্রুভ করা যায়, ভালো করা যায় আর কি ফর স্টুডেন্ট? আসলে এই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নকে বর্তমান গভর্নমেন্ট প্রায়োরিটি বেসিসে
হেলথ সেক্টর যেমন তাদের থ্রাস্ট সেক্টর, ঠিক তেমনি এডুকেশন সেক্টরকে গুরুত্ব দিতেই হবে। এই ধরনের ফ্লু যেমন আপনার স্প্যানিশ ফ্লু 1918 এসেছিল, ফার্স্ট ওয়েভে যা আবার হলো, তারপর লোকজন বেরিয়ে গেল, সেকেন্ড ওয়েভে মোর দেন 50 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড মারা গেল। আমাদের দেশের অবস্থাটা কিন্তু সেই ধরনের একটি জায়গার দিকে যাচ্ছে। ফার্স্ট ওয়েভ আমরা ফেস করছি, এখন আমরা অফিস আদালত সব খুলে দিয়েছি, এখন আমরা সেকেন্ড ওয়েভের অপেক্ষায় আছি। জানি না, আল্লাহ জানেন আমাদের অবস্থা কি হবে। স্কুল কলেজ খোলা হয়নি, তবে স্কুল কলেজ অফিসগুলোকে খোলার অনুমতি দিয়েছে। আমি মনে করি এটার প্রয়োজন নেই, কারণ ডিজিটাল এডুকেশনের দিকে আমরা কিন্তু বহুদিন আগ থেকেই এগুচ্ছি। আর এডুকেশন হচ্ছে এখন একটা ওয়ার্ল্ড কমোডিটি। আমি কমোডিটি বলে বললাম কারণ এডুকেশন সেক্টরে বিজনেস করার জন্য আগে যেমন ব্রিটিশ কাউন্সিল করতো, আমেরিকা, জাপান হতে শুরু করে এখন এদিকে চলে আসছে ইস্টে, চায়না, মালয়েশিয়া, ইংল্যান্ড তো সবসময় করছে, কানাডা, অস্ট্রেলিয়া, এরা এডুকেশন হাব সেন্টার হয়ে আছে। এবং এই কমোডিটি হচ্ছে ইন্টারন্যাশনাল কমোডিটি। এই ইন্টারন্যাশনাল কমোডিটি কম্পিট করতে হলে আমাদেরকে সেই লেভেলে আসতে হবে। সেই জন্য আমাদের গভর্নমেন্টের সময় এতটা ইন্টারনেট বা এতটা ডিজিটালের যুগ তখন ছিল না। বিগত লাস্ট 10 ইয়ার্স অনেক ইমপ্রুভ হয়েছে। আর সেই সেক্টরে আমাদের দেশও সমান্তরালভাবে চলার জন্য, ডিজিটাল সিস্টেম প্রবর্তনের জন্য এই গভর্নমেন্টও চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং প্রচুর ফান্ড অ্যালোকেশন করেছে। আপনারা জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি আমাদের আইসিটি মিনিস্ট্রি করেছিলেন এই সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে আমি বলবো যে এই সেক্টর অনেকটা ডেভেলপড হয়েছে। এমনকি আমাদের দেশ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠিয়েছে। আমাদের দেশ ডিজিটাল সেক্টরে অনেক উন্নত হয়েছে। সেই জন্য অনলাইন এডুকেশনকে আমাদের গুরুত্ব দিতে হবে। ওয়েল, অনলাইন এডুকেশন এখন শহর ভিত্তিক, আপনি যেটা বলেছেন সেটা গ্রাম ভিত্তিক হচ্ছে না। আমাদের ইন্টারনেট সিস্টেম গুলোকে ডেভেলপ করতে হবে গ্রামের জন্য। ধরুন 1150 কোটি টাকার বই প্রিন্ট করা হয় প্রত্যেক বছর, প্রাইমারি টু সেকেন্ডারি লেভেলে। এই 11.5 কোটি টাকার বইগুলোকে আমরা যদি আরো কিছু টাকা দিয়ে অর্থায়ন করে, এই বই প্রিন্ট না করে আমরা যদি ট্যাব আকারে আমরা দিয়ে দিই শিক্ষক ছাত্রদের হাতে, এভরি ইয়ার কিন্তু আমাদের 11.5 কোটি টাকা নষ্ট হচ্ছে না। আমরা সেখানে প্রত্যেককেই একটা ট্যাব দিতে পারি, এই ট্যাব গুলো তারা রিটার্ন দিতে পারে নেক্সট ইয়ার স্টুডেন্টদের কাছে, এবং এই ট্যাব গুলোতে প্রোগ্রামিং করা যেতে পারে, যে প্রোগ্রাম দিয়ে, শোনা যাচ্ছে নাকি? Yes, I can hear you. I can hear you. ওকে ওকে, এই ট্যাব গুলো দিয়ে আপনি নেক্সট ইয়ার এক্সচেঞ্জ করতে পারেন। এবার আপনি ক্লাস 6 এ রয়েছেন, আগামীতে 7 গ্রেডে উঠে গেলেন, 6 এ রেখে আসলেন। তো ট্যাব গুলো তারা যদি এই বাজেটে অ্যাড করে নেয়, তাহলে আমাদের প্রত্যেক বছর 1150 কোটি টাকা নষ্ট হচ্ছে না। সেকেন্ডলি, এনসিটিবি বই প্রিন্ট করে, তাদের এই বইগুলোকে অনলাইনে আনার জন্য বেশ আগেও সাজেশন দিয়েছে, এগুলো অনলাইনে আসলে বইগুলি পাওয়া যায়। এখন আপনার স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে রিমোট অঞ্চলে। বাংলাদেশে এখন কিন্তু মোটামুটি ইলেকট্রিসিটি সব জায়গায় আছে, এবং আপনি জানেন ইলেকট্রিসিটিতে বিরাট অঙ্কের বাজেট দেওয়া হয়েছে, এবং আমাদের ইলেকট্রিসিটির অভাব তেমন একটা নেই বললেই চলে। তো ইলেকট্রিসিটি যদি থাকে এবং ব্রডব্যান্ড বাংলাদেশে রয়েছে, ইন্টারনেট গুলিকে যদি ডেভেলপ করা হয়, আর গভর্নমেন্ট যদি সেই প্রিভিলেজ গুলো যেটাকে ডিজিটালাইজ করার জন্য এগিয়ে আসছিল সেটাকে আরেকটু গুরুত্ব দিলে, ইনশাল্লাহ আমরা গ্রাম পর্যন্ত পৌঁছতে পারবো। যেখানে আমরা পৌঁছতে পারছি না, একদম রিমোট, সেখানে আবার আপনার আইসোলেশন এন্ড ডিস্টেন্সিং এর ব্যবস্থা করা যেতে পারে। যেমন মাঠে ক্লাস নিলে আপনি ডিস্টেন্স স্টুডেন্টদের বসাতে পারেন, স্কুলের ছাদে ক্লাস নিতে পারেন, গ্রামে ওয়েদার খারাপ হলে না হয় নাই বা করলেন সেভাবে। আমাদের সময়ও এই ডিস্টেন্স লার্নিং সিস্টেম ছিল, ওপেন ইউনিভার্সিটি, এবং সেটা খুব কার্যকর ছিল। তাদেরও স্টুডিও রয়েছে। এখন আর স্টুডিওর দরকার নেই, এখন তো স্টুডিও, আমি ঘরে বসে আপনার সাথে কথা বলছি, পিছনে কি গোল্ডেন ব্রিজ না কোন ব্রিজ দেখা যাচ্ছে, সবই তো বোঝা যায় যে উই আর ইন মডার্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য। আমরা যদি নিজেদেরকে লিড লগ হিসেবে নেই, আজকে উন্নত বিশ্বের সাথে আমরা কিন্তু সমান্তরাল ভাবেই চলার চেষ্টা করছি, চলতে হচ্ছে, চলতে হবে, এর কোনো বিকল্প নেই। সেজন্য গভর্নমেন্ট অনলাইন এডুকেশনকে গুরুত্ব দিচ্ছে। ক্লাসরুম লেকচার, আজকালকার দিনে যে সমস্ত টিচাররা লেকচার দিচ্ছেন, এবং ভালো টিচারদের লেকচার ইউটিউবে, এবং সেই আগে থেকে শহীদ জিয়ার সময় একটি বিটিভি একটা চ্যানেল ছিল, এডুকেশন চ্যানেল, সেকেন্ড চ্যানেলটা, সেটাকে ব্যবহার করা যেতে পারে, এবং প্রাইভেট সেক্টর টেলিভিশন গুলো এগিয়ে আসতে পারে। টেলিভিশন, ইন্টারনেট এবং সব মিলিয়ে
আপনার আমাদের এখন সম্ভব এই অনলাইন এডুকেশনে যাওয়া, এবং গভর্নমেন্ট সেদিকে যাচ্ছে, এবং আমি আশা করছি যে স্কুল কলেজগুলোকে যেভাবে ট্রেন করা, আপনি কানাডায় রয়েছেন, যেদিন আমেরিকায় করোনা ধরা পড়লো সেই সপ্তাহেই একটা ক্লাস হচ্ছিল আমার মেয়ের, সেই ক্লাসের একটি স্টুডেন্ট পরে হসপিটালাইজড হলো, করোনা অ্যাটাক হলো, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, এবং তার পরবর্তী সময়ে সাথে সাথে তারা অনলাইন ক্লাস শুরু করে দিল। যেমন আমরা জুমে কথা বলছি, অনেক সিস্টেম রয়েছে আমাদের। সেই জন্যই বলছি যে বাংলাদেশে অনলাইন এডুকেশন সম্ভব, এবং গভর্নমেন্ট এই ব্যাপারে চেষ্টা করছে। থ্যাংক ইউ মিলন ভাই আপনাকে। আর আরেকটা ব্যাপার যেটা জানতে চাচ্ছিলাম, যে সরি আমি জানি না আমার কতটুকু টাইম, আমি কি টাইম বেশি নিয়ে ফেলেছি কিনা, যে আমি যেটা জানতে চাচ্ছি যে অনলাইনে যে ক্লাসগুলো, ইভেন নট, আমি গ্রামের কথা তো বললাম, আর শহরে যে ক্লাসগুলো স্টার্ট হয়েছে, এখানে আমি যেটা শুনছি যে কারণ আমার লাইক আমার কাজিন, আমার সিস্টার যারা আছে অনলাইন যে ক্লাস করছে, আমার আপু যেমন সে কমপ্লেইন করলো যে তার মেয়ে 2 দিন ক্লাস হয়েছে, থার্ড দিন কোনো ক্লাস নেই। সো এটা আসলে মানে আপনার এখানে কি বলার আছে, যে এখানে গভর্নমেন্টের বর্তমান যে গভর্নমেন্ট ওনার ইভেন শিক্ষকদের আরো কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত যেটাতে বাচ্চারা মোর ইমপ্রুভ করতে পারবে, মোর ইমপ্রুভ আপনি করবে? যেটা বলছেন সেটা তো দরকার, শিক্ষকদের ট্রেনিং এর দরকার রয়েছে। মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে অনলাইন এডুকেশনটা বাংলাদেশে ডিজিটালাইজ করার যে প্ল্যানটা আমরা এগুচ্ছিলাম, এবং এই গভর্নমেন্টও কাজ করছিল, সেই অনলাইন এডুকেশনে করোনা এসে ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে, অর্থাৎ অনুঘটক হিসাবে অনলাইনে কাজ করছে। এবং এই যে আমরা অনলাইন এডুকেশনে যাওয়া, এটা আমাদের যেতেই হবে, এটার প্রস্তুতি আমাদের ছিল, থাকতে হবে, যেতে হবে। তা বরঞ্চ আমি মনে করি করোনা আসাতে এটা অনুঘটক হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, এবং টিচার্স ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। জি, অনেকের ভিন্ন মতামত আছে, অনেকের ভিন্ন অভিযোগ আছে। বলুন। হলো আমরা গ্রাম পর্যায়ে এখনো পর্যন্ত প্রযুক্তিগতভাবে আমরা উন্নত নই। সেই ক্ষেত্রে এই প্রযুক্তিগত কারণে অনেকেই এই এডুকেশন থেকে বঞ্চিত হচ্ছে, যেই সময়ে যে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে হচ্ছে না। আপনি কি মনে করেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা আগে কমপ্লিট করার পর এই ধরনের সিদ্ধান্তে যাওয়া উচিত কিনা, নাকি এই অবস্থাতেই আনপ্রিপেয়ারডলি সবার উপরে এই ধরনের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া উচিত? সেটা কিন্তু ইটস নট দ্যাট। আপনি দেখেন আজকালকার দিনের বাচ্চারা আমাদের অনেক স্মার্ট। আপনি দেখেন আমাদের বাচ্চারা এই অনলাইন এডুকেশন বা স্মার্টফোন বা স্মার্ট এনি টেকনোলজি ব্যবহার করা আপনি আমার চেয়ে তারা অভ্যস্ত বেশি, এবং তারা খুব সহজে এটাকে কুপ করতে পারে। যেটা প্রয়োজন সেটা ইলেকট্রিসিটি, ইন্টারনেট কানেকশন, আর গভর্নমেন্ট বইগুলোকে ট্যাবে দিয়ে দেওয়া, গভর্নমেন্টের তেমন কোনো টাকা যাচ্ছে না, ইউটিউবে লেকচার সিস্টেম তৈরি করা, এবং প্রোগ্রামগুলো সেইভাবে সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করা। প্রবলেম হচ্ছে শিক্ষকরা একটু এল্ডারলি, এবং তারা এই ধরনের নিউ সিস্টেমকে তারা অ্যাডাপ্ট করতে চাচ্ছে না। শিক্ষকদের ট্রেনিং এর দরকার। আজকাল দিনে অনেক সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, বাংলাদেশেও কিছু কিছু কোম্পানি নতুন সফটওয়্যার নিয়ে এসে তারা টিচার্স ট্রেনিং করার চেষ্টা করছে, এবং খুব সামান্য 2-3 ঘন্টা ট্রেনিং হলে টিচারও এই ব্যাপারে অভ্যস্ত হয়ে যায়। এই যেমন আপনার সাথে আমার বসতে আমরাও তো কতক্ষণ হ্যাং হয়েছিলাম, এই ধরনের টেকনিক্যালিটি তো রয়েছে, বাট ইটস দ্য সেম থিং। অনলাইন বাংলাদেশের গ্রামও চলে গিয়েছে, অর্থাৎ আমাদের বিদ্যুৎ আছে, আমাদের ইন্টারনেট আছে, এগুলিকে আরেকটু এক্সিকিউট করার প্রয়োজন, টিচারদের ট্রেনিং এর প্রয়োজন, এবং গভর্নমেন্টকে এই ব্যাপারে আরো সচেষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে হবে। আর করোনা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু আমাদের উপকারও হচ্ছে এই এডুকেশন সেক্টরে, অন্যান্য সেক্টরে নয়, কারণ এখানে তো আমরা যাচ্ছিলাম, বাট করোনা ইজ ফোর্সিং আস টু গো ইমিডিয়েটলি ইন দিস সেক্টর। এবং আমি আশা করি পজিটিভলি আপনি দেখতে চাচ্ছেন, এবং এটাই হ্যাঁ, এই ক্ষেত্রে পজিটিভলি, কারণ আপনার তো কোনো উপায় ছিল না, আপনি ইউরোপ আমেরিকার সাথে কম্পিটিশন করছেন, আপনার ছেলে এই দেশ থেকে বাইরে যাচ্ছে, অতএব তাদেরকে এই শিক্ষায় ডিপেন্ডেন্ট হয়েছে তা না, কারণ তারা কিন্তু ইদানিংকালে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের শিক্ষা ব্যবস্থাকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে তো আনা সম্ভব না। তারা এই যে যেটা বললেন ডিস্টেন্সিংটাকে মাথায় রেখে তারা কিন্তু সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, কিন্তু ওদের দুইটা জিনিস ফাংশন করছে। একটা হচ্ছে তারা যদি সন্তানদেরকে শুধু অনলাইনে বাসায় রেখে দেয়, তারা কিন্তু সাইকোলজিক্যালি ড্যামেজ হয়ে যায়। তারা অ্যাসোসিয়েট এবং তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, স্পোর্টস কালচার, এগুলি কমিউনিটিতে থাকা, এগুলি কিন্তু তারা তৈরি করছে।
তাদের ফ্যামিলি কোহেসিভনেস এর অভাব রয়েছে, সব মিলিয়ে তারা কিন্তু অনলাইনে তারা আগেও যেতে পারতো 100%, কিন্তু তারা অনলাইনে 100%ই আছে, একাডেমিক ম্যাটেরিয়ালস গুলো অনলাইনেই তারা নিচ্ছে, কিন্তু তারা চাচ্ছে যে এই স্টুডেন্টরা আর্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েট হলে সেখানে আরো সাইকোলজিক্যাল অনেক কিছু রয়েছে, যেটা স্বাভাবিক অর্থেই আমাদের এই শিশুদের জন্য, আমাদের এই ফিউচার জেনারেশনের জন্য দরকার। তা নাহলে এই যে দেখুন না, এই যে আমাদের আমেরিকায় এখন যে ফ্লয়েড নিয়ে যে ঘটনাগুলি করছে, এগুলি তো শিক্ষা দিতে হবে, বাচ্চা থাকতে ক্লাসরুমে শিক্ষা দিতে হবে যে বর্ণভেদে কোনো কিছু থাকতে পারে না, রেসিজম থাকতে পারে না। এই শিক্ষাগুলো কোত্থেকে হবে? এই শিক্ষাগুলো কিন্তু কমিউনিটিতে একত্রিত, সেখানে দুইটি পার্ট, অনলাইনে পার্ট তারা সরাসরি যেতে পারে এবং তাদের সেই ক্যাপাসিটি রয়েছে। আমাদের একটু ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, আর করোনার পরে পরিস্থিতি শান্ত হলে নিশ্চয়ই আমরা একত্র হব। অপরদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমি বলতেছি বিল্ডিং, নট টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আমাদের টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার আমাদের রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা ইকুইপমেন্ট সাপ্লাই, এগুলি গভর্নমেন্টের করতে হবে এবং এই ব্যাপারে তাদের সচেষ্ট হতে হবে। মেইনলি টিচার্স ট্রেনিং, একটু টিচার্স ট্রেনিং এর দরকার। জি, এখন আর তাছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থা যাদের আন্ডারে রয়েছে, মন্ত্রণালয় বা মন্ত্রীরাও বা কতটুকু এই ব্যাপারে অভিজ্ঞ সেটাও দেখার বিষয়। আপনি যেভাবে ভাবছেন সেভাবে তারা করার মতো তাদের ওই ক্যাপাবিলিটি কতটুকু আছে সেটাও নির্ভর করছে। এখন আপনি যদি করোনাকে ইস্যু করে শিক্ষাকে ড্যামেজ করতে চান, ইউ হ্যাভ এ উইপেন টু ড্যামেজ ইট। টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি, না, আমি বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ষড়যন্ত্র করাকে ড্যামেজ করার জন্য। তা এখন যদি আপনি ড্যামেজ করতে চান, করোনার কে ইস্যু করে আপনি ড্যামেজ করতে পারেন, কিন্তু আমি বলছি করোনা অনুঘটক, ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। মানে করোনা আমাদেরকে এক্সপেডাইট করার জন্য ব্রিজ তৈরি করে ইন্ডিকেট করছে যে ইউ মাস্ট এক্সপেডাইট দিস ডিজিটাল সিস্টেম, যেটা আমরা করতে চেয়েছি এবং যেটা আমাদের করতেই হবে। এটাই আমাদের আসলে পরবর্তী জেনারেশন। আর একটা ছোট্ট জিনিস আপনি দেখুন, মেধার ব্যাপারে আল্লাহ কিন্তু ডিসক্রিমিনেশন করেনি। আশরাফুল মুখলুকাতে সৃষ্টি সারা জীব মানুষকে আল্লাহ একই ব্রেইন দিয়েছেন। একটা এই আমেরিকান স্টুডেন্ট, কানাডিয়ান স্টুডেন্ট, ইউরোপিয়ান স্টুডেন্ট, বাংলাদেশের একটা স্টুডেন্টের এই গার্দানে যে মাথা রয়েছে, এতে সেম ব্রেইন আল্লাহ দিয়েছে। আল্লাহ কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করেনি। ডিসক্রিমিনেশন করছি আমরা। প্রপারলি আপনি আমেরিকা, ইউরোপে, আপনি কানাডাতে এডুকেশন দিচ্ছেন, দে আর গ্রুমিং। আমরা প্রপারলি এই শিশুটাকে হ্যান্ডেল করতে পারছি না। Our land is more fertile. Canada per square kilometer, how many citizens are there? 3 or 4? Bangladesh more than 1,000. আপনি যদি 1 স্কয়ার কিলোমিটার জায়গায় 1,000 মানুষের মাথা রাখেন, মানুষ রাখেন, আর কানাডা যদি 1 কিলোমিটার 5 জন রাখেন, তাহলে দেখেন which land is fertile? Our land is fertile. আমাদের এখানে এতগুলো মানুষ একটি জায়গায়। All you need to help them out. এই জন্যই বলছি বাংলাদেশে একটা ভাগ্যবান দেশ, পৃথিবীতে উন্নত বিশ্বে developed nation, 30 countries they are declining, more people are dying, less people are taking birth, আর আমাদের দেশে more people are taking birth, less people are dying. So this is an asset, human asset. আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশে এরিয়া কম, সম্পদ কম, সেই জায়গায় আমাদের মানুষ বেশি। মানুষই হচ্ছে অ্যাসেট, এবং এই অ্যাসেটটাকে কাজে লাগালেই তো বাংলাদেশ। আসলে স্বর্ণের খনি থাকলেও কিছু করা সম্ভব নয় যদি আমরা প্রপার্টি ইউটিলাইজেশনটা না জানি। হ্যাঁ, সেটাই তো পলিসি মেকারদের ব্যাপার। জি, এখন এই পলিসি মেকারদের ব্যাপারে আমি শেষ কথা, আপনার অনুষ্ঠান আমরা প্রায় শেষের পথে। পলিসি মেকিং তো যারা মেকিং করছে, সরকারের কথা যদি আমি বলি, পাশাপাশি আপনারা যারা ছায়া সরকার হিসেবে কাজ করে যাচ্ছেন, আপনাদের ভূমিকা কতটুকু আপনারা রেখে যেতে পারছেন বর্তমানে এই সংকটকালীন সময়ে? পাশাপাশি আপনার এলাকায় আপনি কতটুকু ভূমিকা রেখেছেন এই সংকটকালীন সময়ে, করোনা ভাইরাস সময়, এবং আপনার দল সঠিক পথে যাচ্ছে কিনা, ছোট ছোট করে যদি এসব বিষয়ের উপরে মন্তব্য করেন। এরপর আমরা প্রায় অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আপনার কাছ থেকে কনক্লুশন কমেন্ট নিয়ে আমরা চলে যাব। প্রথম হচ্ছে, এই সরকার নন ইলেক্টেড সরকার, মিডনাইট সরকার। এই সরকার কারোর কোঅপারেশন তারা চায় না। যেভাবে বিএনপি প্রপোজাল দিয়েছিল যে করোনা ইজ এ ন্যাশনাল ইস্যু, এটাকে মিটিগেট করার জন্য বিএনপি এগিয়ে এসেছিল এবং গভর্নমেন্টকে প্রপোজাল দিয়েছিল। গভর্নমেন্ট কারোর সাথে এইভাবে কোনো ডিসকাশন করছে না। অতএব দিস ইজ গভর্নমেন্ট ইজ গোয়িং অ্যালোন, এন্ড গভর্নমেন্ট মনে করছে তারা সবকিছু করতে পারছে। কিন্তু আপনি আপনারা এখনো থেমে আছেন এই ব্যাপারটা। হ্যাঁ, আপনারা প্রস্তাব দিয়েছেন, বাট এটাকে আপনারা এস্টাবলিশ করার জন্য যে একটা
চাপ প্রয়োগ করা রাজনৈতিকভাবে, সেটাও আপনারা করেননি। আপনারা অনেকটাই মনে হয় যেন রেডিমেড, যে আপনারা এরকম একটা রেসপন্স পাবেন এবং আপনারা ব্যাক আপ করবেন। এই বিষয়টা নিয়ে আপনারা আর সামনে যাওয়ার না, আমি ঠিক সেভাবে দেখি না। এই বর্তমান গভর্নমেন্টকে যে সাজেশন গুলো দেওয়া, সেগুলো কিন্তু লিখিতও দেওয়া হয়েছে। এমনকি এই মাসে যে বাজেট অ্যালোকেশন হবে, সেই বাজেটে যদি আপনার 5.5 কোটি টাকার বাজেট, সেখানে যদি আপনি 30,000 crore টাকার বাজেট করতে পারেন, আপনি যারা দিন এনে ডেইলি ব্রেড উইনার, দিন এনে দিন খায়, তাহলে কিন্তু আপনি এই লকডাউনকে বাড়াতে পারতেন। তো আমাদের বিএনপি গভর্নমেন্টকে যতটা সাজেশন দেওয়া দিয়েছে, এখন যদি মনে করেন যে আমরা পিপি প্রোটেকশন পরে, মুখে মাস্ক লাগিয়ে, মাথায় ক্যাপ লাগিয়ে, গ্লাস শিল্ড লাগিয়ে আমরা রাজপথে নেমে তো আর এই করোনার সময় এগুলি করা চলে না। গভর্নমেন্টকে যত সাজেশন দেওয়ার তারা দিয়েছে। গভর্নমেন্ট এই ব্যাপারে কন্ডিশন, দে ফিল দ্যাট দে আর এনাফ। আপনি দেখেন হসপিটালে মানুষ বেড পাচ্ছে না, দিন দিন আপনার করোনা এফেক্টেড পারসন বেড়ে যাচ্ছে, হসপিটাল বাড়ছে না, আইসিইউর অভাবে লোকজন হসপিটালের সামনে চিৎকার করে মারা যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় পেয়েছি। করোনা কোভিড-19 আর আজকে 2020 জুন মাস এসে গেল, আমাদের দেশে প্রথম হিট করেছে মার্চ 8-এ। আমরা প্রচুর সময় পেয়েছি করোনার প্রিপারেশন নিতে, আমরা কিন্তু এখনো প্রিপারেশন নিচ্ছি না। এই যে আমি আপনার সাথে গল্প করছি, এই মুহূর্তে যদি আমাকে করোনা অ্যাটাক করে, আই ডোন্ট হ্যাভ এনি প্লেস টু গো, আই ডোন্ট হ্যাভ এনি ট্রিটমেন্ট। এই যে আপনি দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবার এস আলম পরিবারের 2 ভাই, তারা করোনার জন্য ভেন্টিলেটর তাদেরকে শেয়ার করতে, কত নির্মম। তারা এই ধরনের করোনার জন্য ভেন্টিলেটর হাজার হাজার আনার মতো ক্ষমতা তাদের রয়েছে। আজকে ধনী ধনাঢ্য পরিবারগুলো আজকে কি পরিমাণ কষ্ট পাচ্ছে। আজকে দেখুন ভারত কত টাকা পার ইয়ার, পার ক্যাপিটা মোর দেন $90 তাদের হেলথ সেক্টর, ইটস ভেরি মিনিমাম। আমাদের মাত্র $36। $36 মধ্যে আপনার 87% আপনার নিজেকে দিতে হয়। গভর্নমেন্ট এখানে তার শেয়ার ইজ ভেরি মিনিমাম। এই ধরনের ভঙ্গুর একটি স্বাস্থ্য নীতি নিয়ে একটি দেশ কিভাবে চলছে জানি না। তারপর তো তারা বলছে যে আমরা উন্নয়নের মহাসড়কের, উন্নয়নের মহাসড়ক মানে আকাশে স্যাটেলাইট উঠানো না। উন্নয়নের মহাসড়ক মানে 2টি কালভার্ট, 4টি ব্রিজ নয়। উন্নয়নের মহাসড়ক হচ্ছে প্রত্যেকটি মানুষকে তার বেসিক রাইটস এর নিরাপত্তা দিতে হবে। শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য। আজকে স্বাস্থ্যের কি অবস্থা? সেই জন্য বলছি তারা তো ফ্রি ফ্লাই জোন রেখেছে, যারা স্বাস্থ্যের ব্যবস্থা এখানে করতে পারবে না তারা উড়ে চলে যাবে। হাউএভার গভর্নমেন্টের ক্রিটিসাইজ করার সময় এখন নয়, এখন হচ্ছে সহযোগিতার সময়। গভর্নমেন্টকে বলতে হবে যে হেলথ সেক্টরে তাদের ট্রাস্ট সেক্টর, সেখানে কাজ করতে হবে। আপনি দেখুন আকিস কোম্পানি একটি হসপিটাল করতে এসেছিল, তাদেরকে দেওয়া হয়নি। বসুন্ধরা শাহ আলম করেছে, ওখানে রুগী যাচ্ছে কিনা আমরা জানি না। অপরদিকে দেখুন বড় বড় কর্পোরেট রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে আজকে বড় বড় যেমন বাংলাদেশের ধনী লোক, সেই বিরাট বিরাট কোম্পানিগুলো আমাদের রয়ে গেছে, তারা পয়সা রোজগার করে বিদেশে, তারা কম্পিটিশন দেয় পৃথিবীতে ধনী হওয়ার জন্য। সমিত গ্রুপের নাম আপনি শুনেছেন, কিন্তু তারা এই দেশে স্বাস্থ্য ব্যবস্থার জন্য কোনো কাজ করছে না। আজকে দেখেন ব্যাংক থেকে শত শত কোটি টাকা উঠাতো সেই নজরুল ইসলাম, ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তিনি কিন্তু আছে করোনার জন্য ব্যাংক থেকে কোনো চাঁদা বা টাকা উঠিয়ে গভর্নমেন্টকে দিচ্ছেন না, যে করোনার জন্য আমরা ইমিডিয়েটলি কিছু ভেন্টিলেশন ইম্পোর্ট করার জন্য আমরা 500 কোটি টাকা। সে নজরুল ইসলাম সাহেব কোথায়? তিনি তো ফ্লাড হলে, যে কোনো টর্নেডো হলে সবসময় দেখতাম যে ব্যাংক থেকে শত শত কোটি টাকা উঠিয়ে তিনি চাঁদা দেন। আমি আজকে সেই নজরুল ইসলাম সাহেবকে আমরা দেখছি না। আমরা আজকে দেখছি না যে স্কয়ার কোম্পানি, সে সালমান এফ রহমান, যিনি আকাশে স্যাটেলাইট উড়িয়েছেন, তিনি একটি হসপিটালে ভেন্টিলেটরের ব্যবস্থা করছেন। আজকে সারা দেশে ভেন্টিলেটরের সংখ্যা কত? আমরা সবাই শঙ্কিত, চিন্তিত। আপনারা আমাদের জন্য চিন্তা করছেন। আপনি এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি যে সরকার সাম্প্রতিককালে গার্মেন্টস থেকে, সরকার না মানে গার্মেন্টস মালিক, অ্যাকচুয়ালি আমি বলবো গার্মেন্টস মালিক যে সমিতি আছে, অর্গানাইজেশন আছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে গার্মেন্টস থেকে শ্রমিক ছাঁটাই শুরু করবে তারা। দেখুন এই বিষয়টি অনেক আগে থেকেই আমরা জানি যে এই ঘটনাটি তারা ঘটাবে। এগুলি টিপস দেখলে বোঝা যায়। ওদের কিছু কিছু ব্যাকলগ অর্ডার ছিল, এই অর্ডার গুলি ক্লিয়ার করার জন্য তারা, কারণ গার্মেন্টস এর সরকার চালায়, তারা ওপেন করে দিল, ওয়াইড ডোর ওপেন করে দিল, দিয়ে গার্মেন্টস দেরকে ঢাকায় নিয়ে আসলো, নিয়ে আবার ফেরত পাঠালো, আবার তারা ঢাকায় ফেরত নিয়ে আসলো, নিয়ে এসে যে ব্যাকলগ অর্ডার গুলো ছিল সেগুলি তারা ক্লিয়ার করলো। এখন তাদের কোনো অর্ডার নাই, তারা এখন ছাঁটাই করা শুরু করেছে। কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের তো ড্যামেজ করে ফেললো, কারণ আপনি সকলকে ঢাকায় এনে করোনাকে স্প্রেড করলেন,
স্প্রেড করে এখন আবার আপনি তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। ইটস লাইক আপনি গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিচ্ছেন তার মানে আমাদের। এটা কি একটা বিজনেস করা হলো শ্রমিকদের জীবন নিয়ে, তো এরকম কিছু একটা কিন্তু। শুধু শ্রমিকদের জন্য ইউ আর কন্টামিনেটেড টু। আর এটা যে আমরা ইফেক্টেড হচ্ছি না এটা না তো। আপনার অনেকে করোনা নিয়ে অফিসে যাচ্ছে, তারা বলছে না, কিন্তু দে আর এফেক্টিং আস। ইউ নো করোনা কিভাবে ইফেক্ট হচ্ছে দেশের। এখন যদি সত্যিকার অর্থে আপনি বলেন কত পার্সেন্ট করোনা, আই ডোন্ট ওয়ান্ট টু সে দিস থিং, কারণ এখন কি বলে আবার সেই আইসিটি আইন রয়েছে, এখনই আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। এই দুর্যোগের এই মহামারীর মধ্যেও কতজনকে অ্যারেস্ট করা হয়েছে যে তারা নাকি গুজব ছড়াচ্ছে। জনগণ কিভাবে গুজব ছড়ালো? সরকারই তো গুজব ছড়াচ্ছে, জনগণ তো কিন্তু গুজব সরকারের ছড়ায়। সব ভালো দিকগুলি তো আপনারা তুলে ধরছেন না। সরকার তো চেষ্টা করে যাচ্ছে এবং সরকার করছে। সরকার অনেক সাধারণ মানুষকে, প্রায় কোটি কোটি মানুষকে কিন্তু খাদ্য নিরাপত্তা দিয়ে যাচ্ছে, খাদ্য হ্যাঁ, পার হেড 19 টাকা দিয়েছে ভাই, পার হেডে 2 কেজি চাল দিয়েছে ভাই। আপনি পরিসংখ্যান নেন, you go and divide by with the money and the people, you are not giving anything away. প্রতি মাসে দেওয়া হয়েছে, তো কতজনকে দেওয়া হচ্ছে, কতজনকে who are there? ডেইলি ব্রেড উইনার কত হাজার কোটি টাকা দিয়েছে, তার যদি এই বাজেটে 30,000 কোটি। গতকালকে আমি একজন আওয়ামী লীগের সাবেক এমপির সাথে টকশো করেছি, তিনি দাবি করেছেন 5 কোটি মানুষকে কিন্তু তারা সহায়তা দিয়েছে। তো 5 কোটি মানুষকে সহায়তা দিলে কত টাকা দিচ্ছেন? 2,000 টাকা করে। তো পার ডে কত পড়ছে? আনসার মাই কোশ্চেন। 1 কেজি চালের দাম কত? হাউ মেনি পিপলস? একটা ফ্যামিলি ব্রেড উইনারের আন্ডার কতজন থাকে? এটা কি আমেরিকা? প্রত্যেকটা অ্যাকাউন্টে চলে গিয়েছে, ব্রেড উইনারকে 2,000 টাকা করে দেওয়া হচ্ছে, তাহলে প্রতিদিন 100 টাকাও না। আসুন, আপনার যদি 4 জনের ফ্যামিলি হয়, কামান, আপনাকে রিয়েলিস্টিকলি চিন্তা করতে হবে। আপনার $33 বিলিয়ন আপনার ফরেন রিজার্ভ, আপনি এই রিজার্ভ দিয়ে কি করবেন? জীবন এবং জীবিকার কথা আপনি বলছেন। জীবন না থাকলে জীবিকা হয় না, আবার জীবিকা না থাকলে জীবন হয় না। বাট ইউ হ্যাভ টু সেট আপ দ্য প্রায়োরিটি। বিভিন্ন ব্যাংক থেকে সরকার লোন নিয়ে যাচ্ছে, সেটা প্রশ্নের বিষয়, অর্থনীতির বিষয়। সেই অবস্থা তো এই সরকার না। উন্নয়নশীল একটি দেশে ব্যাংক থেকে লোন নিয়ে দেশ চললে তো তাকে ডেভেলপিং নেশন বলা যায় না। আপনি ইন্ডিকেটর গুলো দেখুন, প্রত্যেকটা ইন্ডিকেটর। হেলথ সেক্টরে কি অবস্থা? আপনি করোনার অ্যাটাক হলে আপনি কোনো ভেন্টিলেটর পাচ্ছেন না। লেটস টেক ইট ফর গ্রান্টেড। খোদাই না করুক এই মুহূর্তে যদি আমার এই অবস্থা হয়, যে বাংলাদেশের কোনো হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে না, বরং উপরন্তু গতকালকে যে ভয়ানক একটা হেডলাইন দেখলাম, যেখানে লেখা হয়েছে যে 6টি হাসপাতালে গিয়েও কোনো জায়গাতে একটা করোনা ভাইরাস সন্তানেরা অ্যাডমিট করাতে পারেননি এবং তাদের সামনেই তার পিতার মৃত্যু তারা দেখেছে। খুবই অসহনীয় এবং খুবই ফিল লাইক এটা আপনার বাবা আমার বাবা, ফিল লাইক। আমি তো সেইভাবেই ফিল করছি। এখানে গভর্নমেন্টের কি এমন অসুবিধা ছিল যে গত বছর নভেম্বরে কোভিড শুরু হয়েছে, এখন পর্যন্ত 5,000 ভেন্টিলেটর ইম্পোর্ট করতে পারেননি কেন? ঢাকা স্টেডিয়ামের মতো জায়গায়, আর্মি স্টেডিয়ামের মতো জায়গায় তারা শেল্টার বানিয়ে সেখানে তারা হসপিটাল খুলে ফেলতে পারতো করোনার জন্য স্পেশালাইজড। আপনার এই যে পিপিএ কেনার মধ্যে এই রিসেন্টলি প্ল্যানিং কমিশনে দুর্নীতি, একটা পিপিএ দাম 1700 টাকা, তারা সেখানে 5,000 টাকা ধরেছে। ক্যান ইউ ইমাজিন? সেই বালিশ কেনার গল্পের মতো এখনো চলছে। এগুলো তো হয় না। জি, আসলে দুর্নীতির কথা বলতে গেলে সেই অনেক পেছনেও যদি যায়, আমি পেছনে আজকে যেতে চাই না। আপনাদের আমলেও আপনারা অনেক দুর্নীতি শুরু করেছিলেন, সেই ব্যাপারে আমরা সে তো আমরা শুনেছি, কিন্তু প্রমাণ তো হলো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে তো বলা হয়েছিল দুর্নীতি করা হয়েছে, কিন্তু কোর্টে যখন ভার্ডিক্ট দিল তারেক রহমান সম্পর্কে যে দুর্নীতি পাওয়া যায়নি, সেই বিচারপতি তো বাংলাদেশে থাকতে পারেননি নাকি? হ্যাঁ, সেটা অনেক লম্বা। তাহলে না চাইলে আপনি বলতে চাচ্ছেন, আমিও বলতে পারি তো, বিচারপতিকে আপনি দেশে থাকতে দেননি। হোয়াট ইউ মিন বাই দ্যাট? আমাদের দুর্নীতি কোথায়? আপনি দুর্নীতি দেখলেন? পারেননি তো। আপনাদের কোর্ট, আপনাদের বিচার ব্যবস্থা, আপনাদের জুডিশিয়াল সিস্টেম, আপনাদের জাজ, আপনাদের অ্যাপয়েন্টেড, পেরেছেন? পারেননি। কিন্তু আপনারা তো ষড়যন্ত্র করে রাখতে চাইছেন তারেক রহমান যেন বিদেশে থাকে, তাহলে আপনারা দেশকে কুক্ষিগত করতে পারবেন। ইটস নট সো ইজি। আজকে দেখুন এতগুলি বছর, এতগুলি মামলা, এত ঘুম, আপনাদের যে দায়িত্ব পালন করে, আপনাদের যে ভূমিকা রাখার কথা, শক্ত ভূমিকা রাখার কথা রাজপথে করোনা ভাইরাসের আগ পর্যন্ত, সেটা আপনারা করতে পারেননি। করোনা ভাইরাস হয়েছে আসছে মাত্র কয়েক মাস হলো, কিন্তু গত 1 যুগ ধরে আপনারা উল্লেখযোগ্যভাবে সরকার বিরোধী কোনো আন্দোলনকে সফল করতে পারেননি। সুতরাং সরকার তো ডেফিনেটলি আপনাদেরকে যা করছে তারা
ভালো করছে বলেই তারা এখন পর্যন্ত ক্ষমতায় আছে, তারা খারাপ করছে সেটা আপনারা প্রমাণ করতে পারেননি বলে। না শুনুন, আপনি কি পুলিশ ব্রুটালিটির মাত্রা দেখেছেন? আপনি কি গুমের মাত্রা দেখেছেন? বাংলাদেশ জন্ম নেওয়ার পরে এই ধরনের গুম, হত্যা, খুন কি হয়েছে আপনি দেখেছেন? অত্যাচারের সীমারেখা কোথায় গিয়েছে আপনি কি সেটা একবার দেখেছেন? কিন্তু আপনি একবার আপনাদের ইলিয়াস সাথে আলীর ভাই হয়ে চিন্তা করুন, সাথে আপনি মানুষের চৌধুরী সাধারণ আলমের একজন আত্মীয় হয়ে চিন্তা করুন। ব্যাপক হারে সাধারণ মানুষের উপস্থিতি, সাধারণ মানুষের সমর্থন আপনাদের সাথে ছিল, আপনারা সেটাকেও কাজে লাগাতে পারেননি, এমনটাই কিভাবে আপনি কাজে লাগাবেন? আপনি আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা নাকি অরফানেজের টাকা চাঁদা চুরি করেছে, সেখানে 6 কোটি টাকা রয়েছে। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যানোমালিস দিয়ে আপনি তাকে 2 বছর কারাগারে রেখে দিলেন। মানুষ কি সেটা বোঝে না? বেগম খালেদা জিয়া, যিনি 1971 এই দেশমাতৃকার জন্য তার 2 সন্তানকে নিয়ে জেল খেটেছে, যার স্বামী স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন নিজ গুণে, যেদিন তিনি বলেছিলেন আই রিভল্ট, সেদিনই তো তিনি স্বাধীনতার জন্য নেমেছিলেন। সেই বেগম খালেদা জিয়াকে অরফানেজের টাকা আত্মসাৎ করেছে বলে কারাগারে রেখেছেন। আপনার মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে দূরে রেখেছেন। কেন? আপনারা সেটাকে মিথ্যাও প্রমাণ করতে পারেননি, ব্যর্থ হয়েছে। এবং আপনারা মিথ্যা আদালত আদালতেই তো আজকের এই ফেসিবাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যারা 111 সময় দুর্নীতির মামলা হয়েছিল, পালিয়েছিল, যাদেরকে অ্যারেস্টের জন্য বলা হয়েছিল এবং যাদেরকে রায় দেওয়া হয়েছিল, তাদের সকলেই আর্মি গভর্নমেন্ট যাওয়ার পরে 2009 আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে দেশে এসছে, সকলেই সারেন্ডার করেছে, কারাগারে গিয়েছে, তারপর বেল নিয়ে বেরিয়ে এসছে। কই শেখ হেলাল তো কারাগারে যায়নি, সে তো বেরিয়ে আসলো। সাজেদা চৌধুরীর ছেলেরা তো বেরিয়ে আসলো প্রেসিডেন্ট মার্সি নিয়ে। আদালত 2 চোখে দেখছে, আদালত 1 চোখে দেখছে না। আপনি যেভাবে কথা বলছেন আইসিটি অ্যাক্টে, হয়তো বা দরজায় এই মাত্র নক করবে আমাকে ধরার জন্য। তারপর কি আপনি বলছেন আন্দোলন করব? জি, মিলন ভাই, আপনার কাছ থেকে আমি শেষ কথা শুনে আজকের মতো বিদায় নেব। আমার কথা অনেকেই শুনতে পাচ্ছেন না, যে কারণে আমি আসলে আজকে ফিলিং ব্যাড। আপনার কথা খুব ভালোভাবেই শুনতে পাচ্ছে সবাই, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা শুনতে পেলেই হলো। আপনাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, লাউডলি শুনতে পাচ্ছে। শেষ কথা হলো, আপনি একটা লাস্ট গল্প বলে আজকের প্রোগ্রামের ইতি টানবো। গল্প বা আপনার জীবনে ঘটে যাওয়া আসলে বাস্তবতা, সেটা হলো আপনি যখন কুমিল্লা জেলে ছিলেন, তখন আপনাকে চোর আঙ্কেল বলেছিল একটা ছেলে, একটা বাচ্চা। চোর আঙ্কেলের গল্প শুনে আপনাকে আজকের মতো বিদায় দিব, প্লিজ। আমাকে বাংলাদেশে এক জেল থেকে এক জেলে স্থানান্তরিত করা হতো যেন আমি কষ্ট পাই। তো কুমিল্লা জেলের বাউন্ডারি ওয়ালের ভিতরেই কিছু সবজি বাগান ছিল, তার পাশেই উল্টো পাশে একটা গাছের উপরে একটা ছেলে উঠে আমাকে বলতেছে ওরা টেনিস খেলছিল, ক্রিকেট, টেনিস বল দিয়ে ক্রিকেট ব্যাট দিয়ে খেলছিল বাচ্চা। তো বাচ্চাটা গাছের উপরে উঠে ওয়ালের উপর দিয়ে একদম দূর থেকে দেখা যাচ্ছে আমাকে ডাকছে, এই যে চোরাঙ্কেল চোরাঙ্কেল। আমি তাকালাম, বললো যে ওই যে আমার বলটা আপনার সামনে বাগানে পড়ছে, একটু দিবেন কি? যাক, আঙ্কেল বলেছে। ভেরি ইন্টারেস্টিং। জি, অনেক অনেক লম্বা আলাপ হলো আজকে। আসলে আমার প্রযুক্তিগত কারণে আরো আরো মজা করে আলাপ আলোচনাটা লম্বা দীর্ঘায়িত করতে পারিনি, সেজন্য অনেক দুঃখিত। আর তবে আপনাকে লাউড শোনা গেছে। আমরা পরবর্তীকালে আপনাকে নিয়ে আবারও একই আলোচনা হয়তো করব, আরো দীর্ঘ ব্যাপক সময় নিয়ে আমরা করার সুযোগ পাবো। আপনি অবশ্যই আমাদেরকে সুযোগ দিবেন। ফেস দ্য পিপলের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক জানাচ্ছি। ইউ সো মাচ। যারা যারা আমার কথা শুনেছেন সকল আমাদের জন্য, দেশের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকতে পারি, দেশ যেন ভালোভাবে চলতে পারে, আমরা যেন আমাদের স্বাধিকার ফিরে পাই এবং আমাদের দাফন কাফন যেন ঠিক মতো হয়, মৃত্যুর স্বাধীনতা যেন আমরা পাই, এই অধিকারটুকু যেন আমাদের বঞ্চিত না হয়। সকলেই দোয়া করবেন সকলের জন্য, সকলেই যেন সুস্থ থাকি, একে অপরের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে বহুদিন পরে আবার আপনার সাথে দেখা হলো, সুযোগ হলো আপনার সাথে কথা বলার। আপনার ক্যানাডার জীবন যেন সুন্দর হয়, ভালো হয়, সেই দোয়া করি। জি, ধন্যবাদ এহসানুল হক মিলন। আপনারও সুস্বাস্থ্য কামনা করি। আপনি এই মহামারী করোনা ভাইরাস সংকটকালীন সময়ে নিজের দেখভাল করবেন নিশ্চয়ই। পাশাপাশি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের প্রতিও লক্ষ্য রাখবেন। আপনাকে নিশ্চয়ই মানুষের ভালোবাসার যে অবস্থানে আপনাকে মানুষ রাখতে চেয়েছে, সে স্থানে যেন আপনাকে ফিরে পায় মানুষ, সেই কামনা করে আজকের এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি এবং ধন্যবাদ। পরবর্তীকালে
পরবর্তী অনুষ্ঠান পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খুদা হাফেজ।